ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা মূলত আমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আমাদের নলেজ যতটুকু আছে সেই নলেজটুকু ডিজাইনের নেওয়ার চেষ্টা করব। তো অনেক বড় বড় অনেকগুলো স্লাইড আছে, যতটুকু সম্ভব আজকে ক্লাসে জানার চেষ্টা করব। বাকিটা আমি তো পিডিএফ দিয়ে দেবো, একটু নিজেদের নলেজগুলো বাড়ানোর জন্য পড়ে নেবেন, সবাইকে রিকোয়েস্ট করব। তো ডিজাইন করতে গেলে আমাদের বেশ কিছু জিনিসের উপরে নলেজ থাকা লাগবে, আর এগুলো ডিজাইনের উপরে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের মানে গ্রাফিক ডিজাইনের কিছু রুলস আছে। ইনফ্যাক্ট প্রতিটা সেক্টরেরই কিছু রুলস আছে, বা কিছু কম্পোজিশন পলিসি আছে, বা কিছু কম্পোজিশন নিয়ম আছে। এই জিনিসগুলোর উপরে যদি আপনি ফোকাস করেন, আপনার ডিজাইন আসলে বাকি আরও যারা ডিজাইন করবে তাদের থেকে আগায় থাকবে। কিন্তু আপনি যদি এগুলোকে ফলো না করেন তাহলে আপনার ডিজাইন হবে না, বিষয়টা এরকম না। কিন্তু ডিজাইন হবে, তবে কিছুটা ব্যাকডেটেড ডিজাইন আপনি করবেন, বা গতানুগতিক যে ডিজাইন থাকে সেটা করবেন। তো সেই জিনিসগুলো কি আমরা একটু চলেন জানি। তো প্রথমে আমাদের গ্রাফিক ডিজাইনের বেসিক কতগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোর ব্যবহার বিভিন্নভাবে যদি আমরা করতে পারি, আমাদের ডিজাইনগুলো ডিফারেন্টভাবে হতে পারে, বা সেই জিনিসগুলো কি সেগুলো সম্পর্কে একটু জানি। এগুলো লাগবেই, বেসিক ডিজাইন, বেসিক এলিমেন্টস অফ ডিজাইন, এটা না জানলে হবে না, এটা লাগবেই, মাস্ট বি। দ্য এলিমেন্টস অফ ডিজাইন আর দ্য ফান্ডামেন্টাল আসপেক্টস অফ এনি ভিজুয়াল ডিজাইন, যেটা বলা হয়েছে। দেয়ার আর এ ভ্যারাইটি অফ গ্রাফিক ডিজাইন এলিমেন্ট টু কনসিডার হোয়েন ক্রিয়েটিং গ্রাফিক ডিজাইন এনি ভিজুয়াল ওয়ার্ক অফ আর্ট। এখন বিষয়টা বলা হয়েছে যে ফান্ডামেন্টাল কিছু অ্যাসপেক্ট আছে যে কোনো ভিজুয়াল ডিজাইনের, সেগুলো কি এলিমেন্টস অফ ডিজাইন বলে। তো সেই বেসিক এলিমেন্টগুলো কি কি? লাইন, কালার, শেপ, টাইপোগ্রাফি, ভ্যালু, টেক্সচার, স্পেস। ইতিমধ্যে দেখেন আমরা লাইন, কালার, শেপ, টাইপোগ্রাফি, ভ্যালু, হয়তো বা ভ্যালুটা বুঝতেছি না, বাট দেখাইলে বুঝবেন। টেক্সচার, স্পেস, এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এতদিন পর্যন্ত আমরা যা কাজ করছি, দেখেন এই বেসিক এলিমেন্ট ছাড়া কিন্তু কাজ করতে পারিনি। একটা কাজও বেসিক এলিমেন্ট ছাড়া হয় না। কিছু ক্ষেত্রে যেমন আপনি যেটা বলতেছেন ভ্যালু হয়তো বা টেক্সচার হয়তো বা বুঝতেছি না, যেটা আমরা হয়তো বা বললি যে এটা এটা এরকম, কিন্তু উদাহরণ দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে আমি তো করে ফেলছি। বেসিক এলিমেন্টগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, যেগুলো আসলে প্রয়োজন হয় এবং লাগে, এগুলো ডিজাইনকে সুন্দর করেন, এগুলো হলো বেসিক ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল। তো লাইন, প্রথমটা হচ্ছে লাইন। এখন এই লাইনটা আসলে কি? লাইন দ্বারা আপনার একটা একটা ভিজুয়াল ডিজাইনে বা একটা ভিজুয়ালাইজেশনের লাইন দ্বারা আসলে ডিভিশন, হায়ারিকি বা ডিরেকশন, হ্যাঁ, এই জিনিসগুলো ব্যবহার মানে বোঝানোর জন্য ব্যবহার করা হয় লাইনগুলো। স্পেসিফিক ইনফরমেশনগুলোকে ফোকাল পয়েন্ট করা, স্পেসিফিক ইনফরমেশনকে ফোকাল পয়েন্ট করা, সোজা কথা। তো আপনি লাইন ব্যবহার করবেন আপনার ডিজাইনে। এখন আপনি বিভিন্ন স্টাইলে লাইন ব্যবহার করতে পারেন। কেউ অ্যাকচুয়াল লাইন, কেউ ইম্পিল লাইন, তারপরে কেউ সাইন ওয়েভ, বক্র লাইন, এই যে বিষয়গুলো আছে, টেক্সচার, স্ট্রোক লাইন, ড্যাশ লাইন, বিভিন্ন লাইনের ব্যবহার আছে। আপনি আপনার ডিজাইনে লাইনটাকে, এই যে বললাম ডিভিশন, তারপর হচ্ছে হায়ারার্কি, তারপর হচ্ছে স্পেসিফিক জিনিসকে ফোকাস করা, এই জিনিসের জন্য যখন লাইনগুলো ব্যবহার করবেন, তখন আপনি লাইনগুলোকে যদি এরকম ডিফারেন্ট থটে চিন্তা করে ব্যবহার করেন। ধরেন আপনি একটা সিবি ডিজাইন করতে গেলেন, সিবিতে প্রত্যেকটা সেকশনের নিচে একটা করে লাইন দিলেন। এখন কেউ একটু ডিফারেন্টভাবে লাইনগুলো যদি প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু সে একটু ডিফারেন্টভাবে এগিয়ে থাকলেন না, সবাই কিন্তু লাইন ব্যবহার করে। ধরেন একই জিনিস আপনাকে বললো যে একটা লাইন ব্যবহার করেন, ক্লায়েন্ট বললো, ডিসক্রিপশনে দিয়ে দিল, কিন্তু আপনি লাইনটা কি ডিফারেন্টভাবে ব্যবহার করলেন, যেটা আসলে একটু ডিফারেন্টভাবে ফোকাস করে যে এই লাইনটা এরকম বাঁকা হইলেই মানুষের চোখটা যায়, বা অন্যরকম হইলে। এই বিষয়গুলো আর কি এখানে ফলো করবেন। যখন লাইন ব্যবহার করবেন তখন এই জিনিসগুলো ফলো করবেন। কিন্তু এই জিনিস আমাদের কোন কাজে ব্যবহার হবে সেটা বুঝতে হবে। শেপ, তো আমরা তো জানি যে আমাদের ডিজাইনে শেপের কত গুরুত্ব। শেপ ছাড়া যদি বলেন ইলাস্ট্রেশন, তো হয় না বললেই চলে। লাইন আর্ট, সেটাও আপনি যদি ওইভাবে চিন্তা করেন, একজন মানুষকে দেখান, সেটাও উনি বলবে যে এটা লাইন শেপের মাধ্যমে, মানে ওই রকম নন ডিজাইনাররা এইভাবেই বলবে। তো
তো শেপের চিন্তা করলে কিন্তু শেপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন শেপ হইতে পারে জিওমেট্রিক শেপ, হইতে পারে অর্গ্যানিক। যেমন জিওমেট্রিক আমরা বলছি সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এগুলো জিওমেট্রিক শেপ। যখন দুইটা লাইন ক্লোজ হয়, যখন ওপেন থাকে তখন কিন্তু লাইন হয়। যখন দুইটা পয়েন্ট যখন ক্লোজ হয় তখন সেটা শেপ, আর দুইটা পয়েন্ট যখন ওপেন থাকে তখন কিন্তু লাইন হয়। তো এই যে শেপটা আপনি তৈরি করতেছেন, আপনার ডিজাইনে ব্যবহার করছেন, আমরা যে বলি স্যার ডিজাইনের কনসেপ্ট পাই না, ডিজাইনের কনসেপ্ট পাওয়ার জন্য কিন্তু ধরেন আহামরি খুব বেশি পড়াশোনা লাগে না। যদি এরকম চিন্তা করি, ধরেন আপনার চিপসের ডিজাইন করবেন, একটা চিপসের সোশ্যাল মিডিয়া বা ব্যানার করবেন। এখন স্যার আমি চিপসের ডিজাইনটা কীভাবে করব? প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনার আসলে ফোকাল পয়েন্ট কোনগুলো, সেগুলোকে আলাদা ভাগ করতে হবে। এরপর আপনার কম্পোজিশনটা সেট আপ করতে হবে, একটু পরে আসবে। এরপর আপনাকে বিভিন্ন রকমের শেপ, টেক্সট, টাইপোগ্রাফি, লাইন, কালার, এগুলোর কম্বিনেশন আনতে হবে। তো ধরুন শেপের কম্বিনেশনটা যখন আনবেন, এখন কী ধরনের শেপ ওখানে ব্যবহার করলে আপনার ডিজাইনটা রিলেট হবে বা ফুটবে। এখন তাহলে আপনি কোশ্চেন করতে পারেন, স্যার কী ধরনের শেপ ব্যবহার করব? এই জিওমেট্রিক আর অর্গ্যানিক? বিষয়টা হচ্ছে জিওমেট্রিক অর্গ্যানিক ওভাবে না করেও যদি আপনি এইভাবে চিন্তা করেন যে চিপসের ডিজাইন যেহেতু করব, তাহলে আপনি চিপসের প্যাকেটটা খুলেন, মনে মনে খুলে দেখেন ওর মধ্যে কী আছে, কোন ধরনের চিপস আছে। সেই চিপসের কিছু আকৃতি আছে, সেই আকৃতির মতো করে কিন্তু বিশাল বিশাল বড় বড় শেপ করা যায়। তো সেখান থেকে বিভিন্ন রকমের আকৃতি বা দুইটা তিনটা চিপস মিলে একটা আকৃতি, অনেকে আসলে বলতে পারেন যে স্যার অনেক চিপস হচ্ছে কোন ওটার মধ্যে আকৃতি পাবো কই। বিষয়টা হচ্ছে একমাত্র ওইটা না, মানে ওইটা যদি খুলেন দেখবেন ওটার মধ্যে আছে। তা ওইটা কি, ওইটা হচ্ছে এই যে আপনার অর্গানিক যদি চিন্তা করেন, যেমন এই দেখেন লিভস, ফ্লাওয়ার অ্যান্ড অ্যানিমেলস। আপনি প্রকৃতির কোনো পাতার দিকে তাকান, কোনো গাছের পাতা দেখবেন বিভিন্ন রকমের শেপ পাওয়া যায়, তাই না? আবার ধরেন আপনি যখন ধরেন হাতে পানি নিলেন, নিয়ে পানিটা ফ্লোরের উপরে ফেললে দেখবেন কিন্তু এক ধরনের শেপ তৈরি হয়। ওগুলো কিন্তু অর্গানিক শেপ, এটা কিন্তু কেউ তৈরি করে না, নিজে থেকে হয়, তাই না? তো এই যে এই বিষয়গুলো হচ্ছে ইন্টারেস্টিং। তো যখন আপনারা শেপ ব্যবহার করবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন হচ্ছে ডিফারেন্ট থিঙ্কিং আসবে বিভিন্ন জায়গা থেকে। আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে আসলে কোনো ধরনের মিনিং আপনার নাই, যেরকম ইচ্ছে সেরকম আপনি করেন। আপনি এই যে যেমন এখানে দেখেন সূর্য আছে, কাউকে যদি এটা জিজ্ঞেস করেন, কেউ সূর্য বলবে, কেউ বলবে এটা লাইট। সো দিস ইজ শেপ। এরপর হচ্ছে কালার। আমরা জানি কালার নিয়ে কী ধরনের পাগলামি করা যায়। আমরা কালারের আলাদা একটা থিওরিটিক্যাল ক্লাস এইখানেই আজকে দেখবো। সো কালার নিয়ে এইখানে বেশি কথা বলবো না। সো কালার হচ্ছে খুবই পাওয়ারফুল একটা এলিমেন্ট, যে এলিমেন্ট দ্বারা আপনি আপনার ক্লায়েন্ট অডিয়েন্সের ইমোশনকে হিট করতে পারেন। সো কালারটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় কী ব্যবহার করবেন এটা দেখবো একটু করে আমরা বিস্তারিত। টাইপোগ্রাফি, এটা নিয়ে অলরেডি আমরা ক্লাস করে ফেলছি। আমরা টাইপোগ্রাফি কী সেটা জেনে ফেলছি, এবং কাস্টম টাইপোগ্রাফি যেটার মধ্যে আমরা টাইপোগ্রাফি, লেটারিং, ক্যালিগ্রাফি সেটা জেনে ফেলছি। টাইপোগ্রাফি আমরা ঠিকই ব্যবহার করব, কিন্তু এই টাইপোগ্রাফি কোথায় কোনটা ব্যবহার হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউর সাবজেক্ট। আপনি ওয়েবের জন্য করছেন, প্রিন্টের জন্য করছেন, অথবা আপনি কোন প্ল্যাটফর্মে এটাকে আপ করবেন, কাজ করছেন, কোন বিষয়বস্তু নিয়ে, এই জিনিসের উপরে ডিপেন্ড করে টাইপোগ্রাফিগুলো হয়ে থাকে। আপনি যদি এই যে রমজানের কথা বলছি, এই রমাদানে আপনি ডিজাইন করলে ডেফিনেটলি এই অ্যারাবিক ফন্টগুলো আপনাকে অ্যাটাচ করাবে অডিয়েন্সের সাথে। আপনি বাচ্চাদের কাজ করলে এই যে ফানি অ্যান্ড কিউট ফন্টগুলো, তো সার্টিফিকেট, প্রফেশনাল ফন্ট, তারপর হচ্ছে এই যে স্ক্রিপ্ট ফন্ট, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। ওই যে ডিসপ্লে 5 ধরনের ফন্ট ছিল, স্যান্স সেরিফ, সেরিফ, ডিসপ্লে, ডেকোরেটিভ, স্ক্রিপ্ট, সেগুলোর ব্যবহার আমাদের মাথায় রাখতে হবে। এই যে ভ্যালুটা হচ্ছে এখন আমাদের ডিজাইনে ইম্পর্ট্যান্ট, একটু জানবো হয়তো। এই ভ্যালুটা হচ্ছে নর্মালি যেই ভ্যালু বলি সেটা হচ্ছে মূল্য। এই মূল্যটা বিষয়টা হচ্ছে দ্য ভ্যালু ইজ দ্য ডার্কনেস অর দ্য লাইটনেস বা হাইলাইট অফ অ্যান অবজেক্ট ইন এ কম্পোজিশন অর ডকুমেন্ট। একটা ডিজাইনের ডার্কনেস বা লাইটনেস যেটা থাকে, বা বলতে পারেন দ্য চেঞ্জ অফ লাইটনেস অর ডার্কনেস। হ্যাঁ, মানে আপনি যখন একটা ডিজাইনে ভ্যালুটা, এই একটা অবজেক্টের ভ্যালুটা চেঞ্জ করবেন, ডার্কনেস, লাইটনেস, আইদার সে লাইট থেকে ডার্কের দিকে যাবে আর ডার্ক থেকে লাইটের মধ্যে আসবে। এই যে বিষয়টা, এই বিষয়টা মাথায় রাখাটাকেই ভ্যালু বলা হয়।
আপনি যখন ডিজাইনে কাজ করবেন, এটা বোধহয় আমরা আপনাদের সাথে কালার থিওরির কথা হয় না, তো কালার থিওরিতে গিয়ে দেখবেন এইটা হচ্ছে আপনার টিন টোন শ্যাড, এই শ্যাডের মধ্যে এই জিনিসটা আসে খুব সিরিয়াসভাবে। আবার হচ্ছে দেখবেন মনোক্রোমাটিক কালারের মধ্যে এই জিনিসটা থাকে। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা হচ্ছে ভ্যালু। আপনি যখন ডিজাইনে কাজ করবেন তখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ডার্ক আছে, ওইটার উপরে আপনার লাইটের যে ব্যবহারগুলো, অথবা একই জিনিস আপনি হাইলাইট করার সময় বা ব্যালেন্স করার সময় এই জিনিসটা নিয়ে কাজ করবেন, এইগুলাকে বলা হচ্ছে এই ভ্যালু। টেক্সচার, আমরা ডিজাইনে যখন ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি তখন কিন্তু আমাদের এই টেক্সচারগুলো খুব ভাইটাল রোল প্লে করে। আপনি হোয়াইট স্পেস নিয়ে যখন কাজ করবেন, একটু পরে আসবে সেটা, হোয়াইট স্পেসটা এনাফ থাকলে আপনার নির্দিষ্ট জিনিসের উপরে ফোকাস থাকে। কিন্তু হোয়াইট স্পেসটার পিছনে যদি আপনি লং টাইম যদি অডিয়েন্সকে ধরে রাখতে চান, তাহলে হোয়াইট স্পেসের পিছনে যদি একটা টেক্সচার দেন, তাহলে ওই টেক্সচারের মধ্যে অডিয়েন্সের চোখ আটকায়, ওটা মানে ঘুরে, তাহলে সে বোরিং হয় না, বিষয়টা এরকম। তো এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে শুধু টেক্সচার, কিন্তু শুধু টেক্সচারের প্রেজেন্টেশনও কিন্তু আমাদের ডিজাইনকে চমৎকার করে তোলে। আপনি দেখবেন আমরা যখন পোর্টফোলিওর জন্য এই আমাদের প্রেজেন্টেশন রেডি করব, বা আমরা যখন এই যে আমাদের বিহান্সের জন্য আমাদের প্রজেক্ট আপলোড করব, তখন কিন্তু আমাদের প্রেজেন্টেশনে এই টেক্সচার প্রেজেন্টেশনটাকে আরও আকর্ষণীয় ডাইনামিক করার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা রোল প্লে করে। স্পেস, স্পেস দুই ধরনের, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ স্পেসটা হচ্ছে আপনি আসলে ক্লায়েন্টকে যা দেখাতে চাচ্ছেন সেটাই যেন ক্লায়েন্ট দেখে, সেটা দেখার জন্য এনাফ একটা স্পেস দিচ্ছেন, এইটাকে বলা হয় হোয়াইট স্পেস, যেটাকে আমরা পজিটিভ স্পেসও বলি। আপনি চাচ্ছেন যে আমার একটা নির্দিষ্ট মেসেজ আমি ক্লায়েন্টকে দিব, অডিয়েন্সকে দিব, সেই অডিয়েন্স যেন ওই মেসেজটাই পড়তে পারে, এই জন্য ওর আশেপাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখে ওকে ফোকাস করার বিষয়টাই হচ্ছে কি হোয়াইট স্পেস বা স্পেস। স্পেস টোটালটা হচ্ছে দুই ধরনের বলতে পারেন, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো পজিটিভ যেটা, এটাকে আমরা হোয়াইট স্পেস বলি, মানে ডিজাইনের ব্রেথিং রুম যেটা, এটাকে হোয়াইট স্পেস বলে। মানে আপনি গাদাগাদি করে দুনিয়ার সব দিয়ে দিলেন, সেটা এরকম না। আর নেগেটিভ স্পেস হচ্ছে আপনি আসলে যা দেখাতে চাচ্ছেন কিন্তু জোর করে আরেকটা জিনিস দেখার সুযোগ তৈরি করে দিচ্ছেন, বা অডিয়েন্স আরেকটা জিনিস দেখছে, এইটাকে বলা হয় নেগেটিভ স্পেস। মানে এখানে এক্সাম্পল আছে, দেখেন এই একটা, এখানে কি সিটি, যেমন আপনি এখানে চাবিও দেখতে পাচ্ছেন আবার সিটিও দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখেন আপনি খরগোশও দেখতে পাচ্ছেন, লাভও দেখতে পাচ্ছেন। এইখানে একটা মেয়ে বা একটা মানুষের ক্যারেক্টার ফেজের মতো আছে, এখানে একটা পেঙ্গুইন আছে। এটা হচ্ছে কি নেগেটিভ স্পেস। আর এই যে মানে আমার যে ডিজাইন, দেখেন ডিজাইন আশেপাশে চারপাশে কত ফাঁকা জায়গা, এইটাকে বলা হয় হোয়াইট স্পেস বা পজিটিভ স্পেস। তো এই স্পেসটা আপনার ডিজাইনে আপনি চাইলেই ডিফারেন্টভাবে সাজিয়ে আপনার ডিজাইনটাকে আরও ডাইনামিক করতে পারেন। সো এইখানে আসলে আমাদের কারো কোনো কোশ্চেন আছে? আমি কোশ্চেনটা শেষে নেব, প্রত্যেকটা স্লাইড শেষ করে নেব। এইখানে কোশ্চেন আপাতত নিচ্ছে না, কিন্তু চলে যাচ্ছি যেহেতু সময় কম। সো প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন আমরা শেষ করলাম। এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন 7টা এলিমেন্টস ছিল, লাইন, শেপ, কালার। আর এইখানে আমরা হচ্ছে প্রিন্সিপাল পাবো। তো এলিমেন্টস হচ্ছে ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এগুলো আসলে লাগবেই, এমন না যে আপনি এগুলো ছাড়া ডিজাইন করতে পারেন। আপনি চিন্তা করেন, আপনি কি কোনো ডিজাইন কালার ছাড়া করতে পারবেন? হোক সাদা কালো, হোক যে কোনো কালার, সাদা বা কালো, এটা তো কালার, এটা ছাড়া করতে পারবেন না। আবার ওইভাবে চিন্তা করলে ওইরকম ফাউন্ডেশনের কোনো একটা বাদ দিয়ে কিন্তু ওইরকম ডিজাইন চিন্তা করা যায় না। আপনি শুধু কালার দিয়ে কি ডিজাইন বলবেন? না, তাহলে তো হলো না। কিন্তু প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন বা প্রিন্সিপাল যেটা, এইটা ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন, সম্ভব। ফাউন্ডেশন ওইটার হচ্ছে বিভিন্ন ব্যবহার আপনি আপনার ডিজাইনকে আরও আকর্ষণীয় করবে, আপনি চাইলে বিভিন্নভাবে এটা প্রেজেন্ট করবেন, কিন্তু ওটা লাগবেই। বাট প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন এইটা না লাগলেও আপনি ডিজাইন
করতে পারবেন। কিন্তু যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কি হবে? প্রিন্সিপাল হচ্ছে সেট অফ রুলস। একজন ডিজাইনারের কিছু রুলস মাস্ট ফলো থাকে। সেই রুলসগুলো ফলো করলে একজন ডিজাইনার একটা চমৎকার ডিজাইন তৈরি করতে পারে, যেটা মানুষের কাছে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্যতা বেশি পায় যারা প্রিন্সিপাল বা রুলস ফলো করে না। তো ডিফারেন্ট ইনস্ট্রাক্টর ডিফারেন্টভাবে এটাকে প্রেজেন্ট করে। সো আমিও ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছি। যেমন এখানে 8টা প্রিন্সিপাল দেওয়া আছে: ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, হায়ারার্কি, রিপিটেশন, কন্ট্রাস্ট, সিম্পলিসিটি, ফাংশন। আপনি এখান থেকে 8টা পড়তে পারেন, 6টা পড়তে পারেন, 6 নাম্বার পর্যন্ত। বাকি 2টাকে আপনি ফেলে দিলেও সমস্যা নেই। আর যদি নেন, আপনার ডিজাইনে আপনি পারফেক্ট কাজ করতে পারবেন। তো ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, হায়ারার্কি বা হায়ারার্সি, রিপিটেশন, কন্ট্রাস্ট। তো এখন আপনি যদি আপনার ডিজাইনে ব্যালেন্স না করেন তাহলে কী হবে? দেখেন, ব্যালেন্স একটা ডিজাইনের ভিজুয়াল ওয়েট কভার করে, ব্যালেন্স করে। ইচ এলিমেন্টগুলো একটা আর একটার সাথে আমার ডিজাইনের কম্পোজিশন ব্যালেন্স করে, যেটার মাধ্যমে একটা স্যাটিসফ্যাকশন আসে বথ সাইড, অথবা ডিজাইনের অডিয়েন্স ফিল করে। ওর চোখটা একদিকে থাকে না যে ওই দিকে কিছুই নেই, হালকা লাগছে, এইদিকে দুনিয়ার সব আছে, বিষয়টা এরকম যেন না হয়। তো একটা আপনি ধরেন এক সাইডে ডিজাইন করলেন, আর একটা সাইড ফাঁকা, যেমন আমার এই পুরো সাইডটা দেখেন, আমি তো এখানে টেক্সট দিছি, তাই না? তাহলে এই পাশটায় কী করছে? এই পাশটায় দেখেন, এই যে এখানে কিছু টেক্সচার, কিছু এক্সাম্পল, আর এখানে ওই টাইটেলগুলো দিয়ে আমি একটু ব্যালেন্স করছি। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ডিজাইনে যে ভিজুয়াল এলিমেন্টগুলো ব্যবহার হবে সেগুলোর যথাযথ ব্যালেন্স করার প্রক্রিয়াটাই হচ্ছে এই ব্যালেন্স বা মেনটেন করা। করলে আপনার অডিয়েন্স ফিল করবে ঠিকঠাক আসছে জিনিসটা। আর যদি না করেন তাহলে আপনার অডিয়েন্স সেখানে আসলে থাকবে না, বলবে ডিজাইনটা দুধ ভালো লাগতেছে না চোখে, লাইক এরকম। তো প্রাইমারিভাবে ব্যালেন্সটা 3 ধরনের ব্যালেন্স হয়ে থাকে: একটা সিমেট্রিক্যাল, একটা অ্যাসিমেট্রিক্যাল, একটা রেডিয়াল। তো আমরা আমাদের রিয়েল লাইফে বাস্তব জীবনের কাজগুলোতে আমরা মূলত এই 3 ধরনের ব্যালেন্স দেখি। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করি তখন এইটা লম্বালম্বি, আপনি যদি একটা পেজ চিন্তা করেন, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেটাই চিন্তা করেন, সেটার মাঝখান থেকে 2 পাশে সমান ভাগ করে এলিমেন্টগুলোকে রাখার প্রসেসটাকে বলা হয় সিমেট্রিক্যাল। এই যেমন দেখেন প্রাণ ফুটো, এই যে ছোট একটা ইমেজ আছে, এই ইমেজে দেখেন এই পাশে 2টা মানুষ, এই পাশে 2টা মানুষ, মাঝখান থেকে ভাগ করা আছে। এটা ফটোগ্রাফির ক্ষেত্রেও আপনি ব্যালেন্স করতে পারেন। যেমন আমরা ছবি তুলি, তাই না? অনেক সময় ছবি তুলি নদীর পাশে গিয়ে, তো নদী দেখা গেছে নদী অনেক বড় করে তোলা হয়, আবার আকাশটা ছোট আসে, ওই ছবিটাই কিন্তু ব্যালেন্স থাকে না। আপনার যদি এইভাবে চিন্তা হয় তাহলে আপনি 2টাকে সুন্দরভাবে ব্যালেন্স করে ছবিটা যদি তোলেন তাহলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখন ওইটাকে 2টা আরও 2 ধরনের ব্যালেন্স আছে, যেমন অ্যাসিমেট্রিক্যাল আছে, সেইভাবে করতে পারেন। যেমন দেখেন, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা আবার কি? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে যেটা হেভি জিনিস আছে, হেভি জিনিসগুলো যেটা আছে সেটা এক পাশে রেখে লাইট জিনিসগুলোকে আরেকটা পাশে রাখা, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। তাহলে ওই যে আমি বললাম, এখন আপনি যদি নদীর ছবি তোলেন, তাহলে ধরেন আপনি একটা পাশে দেখলেন যে নৌকা নিয়ে যাচ্ছে বা ট্রলার আসতেছে, তো সেই পাশে তো এই ট্রলারটা হেভি, আর পাশের পাশগুলো কিন্তু ফাঁকা, অন্য পাশটা কিন্তু ফাঁকা। তাহলে ওই পাশটাকে আপনি বেশি ফোকাস, মানে ওই পাশটাকে অল্প একটু জায়গাতে রাখলেন, ধরেন 1/3 করলেন, 3 ভাগ করে 1 ভাগে ওইটা রাখলেন, বাকি 2 ভাগে ওই ফাঁকা জায়গাটা রাখলেন। তাহলে এইভাবে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হয়ে থাকে। সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে একদম 2 পাশে সমান থাকবে, হইতে পারে উপরে নিচে, ডানে বামে, যে কোনো পাশে, ঠিক আছে? আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে আপনি এক পাশে, যেমন আপনি যদি চিন্তা করেন আমাদের অ্যাডভার্টাইজে যেগুলো পেপার পত্রিকায় যায়, যেগুলো আমরা টিভিতে দেখি, তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজে দেখবেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করে। তো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো তাদের কিন্তু ফোকাল বিষয়, তাদের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্সন, সেই পার্সনকে তারা ফোকাস রেখে ডিজাইনটা করে। তো ওই ভিজুয়াল ডিজাইনে আমার কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ছবিগুলো, ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কিন্তু হেভি ওয়েট একটা এলিমেন্ট, তো তাদেরকে একপাশে রেখে আমরা বাকি এলিমেন্টগুলোকে
যদি আর এক পাশে রেখে ডিজাইন করি, এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন ফ্লাশ কমোটের ছবিগুলো এক পাশে রেখে বাকি টেক্সটগুলোকে, ছোটো ছোটো বিষয়গুলোকে আরেক পাশে রেখে ডিজাইন করার যে পদ্ধতি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এই যেমন এখানে দেখেন সমুদ্রের বড় ঢেউটা একদিকে, তো একটা বড় ঢেউকে অসংখ্য ছোট ঢেউ দ্বারা ব্যালেন্স হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরপর হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশ থেকে 360 ডিগ্রি একটা লুপ তৈরি করাকে রেডিয়াল ব্যালেন্স বলে। সবসময় এই ব্যালেন্সটা আমরা আমাদের ডিজাইনে যে ব্যবহার করি বিষয়টা এরকম না, এটা অন্য অন্য ক্ষেত্রে আর বেশি ব্যবহার হয়। যেমন এই দেখেন এখানে সিঁড়ির কথা বলা আছে, এখানে ইনফোগ্রাফিক, তারপর এই যে আমাদের যে টেক্সচার বানাইলাম আমরা সানব্রাশ টেক্সচার, যেটা এই টেক্সচারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। তো আমাদের ডিজাইনে সবচেয়ে বেশি দেখবেন ব্যবহার হয় সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সগুলো বেশি ব্যবহার হবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। একটা ডিজাইনের অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট যদি আপনি ফলো না করেন তাহলে আপনার ডিজাইনটা কী হবে? আপনার ডিজাইনের সঠিক সিঙ্ক্রোনাইজটা হবে না, ডিজাইনের রিদমটা তৈরি হবে না। মানে বিষয়টা হচ্ছে আপনি আইদার লেফট, রাইট, সেন্টার অথবা জাস্টিফাই যে কোনো একটা অ্যালাইন করতে পারেন, কিন্তু টেক্সটগুলোকে আপনি একটা অ্যালাইনে রাখবেন। যেমন আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনে ধরেন বলা আছে যে এই রমজানে অমুক কোর্সে 30% অফার, তারপর নিচে থাকবে যে কোন কোন কোর্স, এই কোর্স, ঠিক আছে, বা এইগুলো মানে ফিচারগুলো থাকবে, তারপর নিচে ফোন নাম্বার থাকবে বা ব্লা এরকম। হ্যাঁ, তো এই যে এখন এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কী করবেন? একটা লেফট অ্যালাইন দেবেন, আরেকটা রাইট অ্যালাইন, আর একটা সেন্টার অ্যালাইন, এইভাবে যদি রাখেন তাহলে কী হবে? ডিজাইনের লুকটা ঠিক থাকবে না। সেম জিনিসগুলো মেসেজ যারা সেম দিচ্ছে তারা যেন একই অ্যালাইনে থাকে। এখন অ্যালাইনে আপনি গ্রিডের মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে রুলার ব্যবহার করে করতে পারেন, আপনি চাইলে আমাদের টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে বিভিন্নভাবে এই অ্যালাইনগুলো করা যায়, কিন্তু অ্যালাইনটা ইম্পর্টেন্ট। যদি অ্যালাইন না করেন তাহলে কম্পোজিশনে এই মানে ক্লিয়ার যে একটা মেসেজ বা আউটকাম, এইটা আসলে শার্প হবে না, বিষয় থাকবে এলোমেলো হ্যাবিজুবি। আপনারা যখন ছোটোবেলায়, সবাই আমরা ছোটোবেলা থেকে যখন আমরা লেখা শুরু করছি তখন কিন্তু স্কেল দিয়ে টেনে, দাগ টেনে যেন ওইটার ওই পাশে যায় না, এইখান থেকেই লেখাটা যেন প্রতিটা লাইন শুরু হয়, কিন্তু লেখাটা শুরু হতো কী কারণে এটা আমরা করতাম? লেখাটা সুন্দর হবে, সুন্দর হলে কি হবে? মার্কস ভালো পাবো। মার্কসটা কার কাছ থেকে ভালো পাবো? যে খাতা দেখবে, তাহলে তার কাছে এটা আকর্ষণীয় লাগবে, তাই না? তাহলে সে খুশি হলেই মার্কসটা দিবে, ভালো দেবে। এই এক্স্যাক্টলি বিষয়টা এরকমই, তাহলে আমাদের অডিয়েন্স খুশি হবে, খুশি হলেই আমাদের এই আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কী হবে? সাকসেস হবে বা চলবে, প্রমোট হবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার অডিয়েন্সকে ঠিক মেসেজটা সাজানো গোছানোভাবে যদি দেওয়ার চেষ্টা করেন, ঠিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেন, তাহলে প্রক্সিমিটি আপনার কাছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। প্রক্সিমিটি হচ্ছে যারা সিমিলার মেসেজ দিবে, যারা সিমিলার এলিমেন্ট, সিমিলার ভাইব তৈরি করে, ভিজুয়ালটা সিমিলার দিচ্ছে, তাদেরকে কাছাকাছি রাখা, তাদের দূরত্ব কাছাকাছি রাখা। মানে আপনি এরকম লিখলেন 1 GB, অনেক গ্যাপ দিয়ে নিচে লিখলেন 179 টাকা, আবার নিচে লিখলেন অনেক গ্যাপ দিয়ে 7 দিন। এখন সে কি বুঝবে? মাঝখানে এত গ্যাপের কারণে সে কি বুঝবে যে 1 GB এত টাকায় 7 দিনের জন্য? বুঝবে না। তাহলে এই যে মেসেজটা, কিন্তু আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে 1 GB এত টাকায় 7 দিন। তাহলে এদের যে দূরত্ব, ঠিক এই দূরত্বটা কাছাকাছি রেখে ডিজাইনে প্রেজেন্টেশন করার পদ্ধতি প্রক্সিমিটি। এই যে দেখেন এই শেপগুলো ফ্র্যাগমেন্টেড অবস্থায় আছে আর এগুলো ইউনাইটেড, সো তাদের মধ্যে একটা ইউনিটি বোঝাচ্ছে, তাদের মধ্যে একটা সেম মেসেজ আসতেছে। যেমন সবচাইতে ফাস্ট 3G, এটা এক জায়গায় আছে। স্মার্ট প্যাক, এই লেখাগুলো দেখেন এক জায়গায় আছে, মেসেজটা দিচ্ছে। আবার নিচে দেখেন এত এত MB, আবার শর্ত প্রযোজ্য, এরা আবার একটা মেসেজ দিচ্ছে। তো আমি যদি এইখানে শর্ত প্রযোজ্য এটার সাথে লাগাই দিই তাহলে কিন্তু মেসেজটা এক হলো না। বিষয়টা এটাই। এরপর হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি বিষয়টা
আপনার ডিজাইনের সঠিক মেসেজ ক্লায়েন্টকে পড়াইতে চাইলে কোনটা আগে পড়াবেন, কোনটা সে পরে পড়বে, কোনটা লেস ইম্পর্টেন্ট, এই বিষয়টা মেনটেন করাটা হচ্ছে হায়ারার্কি। যেমন এই দেখেন রিড ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড সো অন। আপনি কোন জিনিসটা আগে পড়াবেন? যেমন আমি যদি এই ডিজাইনের কথা চিন্তা করি, তাহলে এই ডিজাইনটায় আমি কোন জিনিসটা আগে পড়বো? সবচাইতে আগে আমি আমার চোখ দিয়ে দেখি, তাহলে মাশরাফিকে দেখবো, যেহেতু যে ব্যান্ড ভ্যালু। দেন দেখবো এখানে 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। তার মানে আমি কিন্তু আমার এই অ্যাডের মূল পয়েন্টটাকে ফোকাস করতেছি কোনটা? এইটা। আমার ক্লায়েন্ট বলে দিছে যে আমার মার্কেটিং ক্যাম্পেইনটা হচ্ছে এইটার উপরে বেস করে, তাহলে আমার অবশ্যই আমার ক্লায়েন্ট অডিয়েন্সকে আমি এই জিনিসটা আগে পড়াবো। তাহলে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে, আইদার একটু বড় করে, নাইদার ডিজাইনটা একটু ডিফারেন্ট করে, ফোকাস পয়েন্ট একটু ডিফারেন্ট করে, অ্যান্ড দেন আমার সেকেন্ড যেটা, সেটাকে আমার প্রায়োরিটি আনতে হবে, এই যে বিনামূল্যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। তারপর আমরা দেখবো যে এই অ্যাডগুলোর কথা যদি চিন্তা করি, যে আমাদের নিচে থাকে না শর্ত প্রযোজ্য, এরকম কিছু থাকে। তো এইটা আসলে আপনার দেখবেন ডিজাইনে বেশি কাজে লাগে। এবং ক্লায়েন্ট বলবে যে ভাই এই জিনিসটা একটু বড় করে দেন, এই জিনিসটা হাইলাইট হচ্ছে না, একটু বড় করে দেন, লোগোটাকে একটু ছোট করে দেন। এইটা কেন বলে? কারণ হচ্ছে ওই যে যেই জিনিসটা আমার মেইন ফোকাসে, সেই জিনিসটা ফোকাস আসছে না, তাই না? আবার ধরেন এমন এমন জায়গা হতে পারে, যেমন এই জায়গায় আপনার কিন্তু ফোন নাম্বার ফোকাস কোনো বিষয় না, কিন্তু যদি এরকম হয় যে কনসালটেন্সি নেবেন, তাহলে সেই কনসালটেন্সির জন্য কী করবে? ফোন দেবে, তখন কিন্তু আপনার ফোন নাম্বারটাও হাইলাইট একটা বিষয় থাকবে। আবার অনেক কিছু আছে যে শপ নাও, জয়েন নাও, ক্লিক নাও, সাইন আপ, এই বাটনগুলোও, সিটিএ বাটনগুলো তখন ইম্পর্ট্যান্ট হবে ক্যাম্পেইন অনুযায়ী। তাহলে ডিজাইনের হায়ারার্কি মেনটেন করাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রিপিটেশন দেখেন, একটা ডিজাইনের রিপিটেশন একটা ডিজাইনের রিদম বা প্রাণ। আমি যদি ওইভাবে তুলনা দেই, ধরেন আপনি একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করলেন, এখন ওয়েব টেমপ্লেটে 10টা সিটিএ বাটন লাগবে, মানে কল টু অ্যাকশন বাটন, যেই বাটনের মাধ্যমে সে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। তো ওইখানে আপনি এক জায়গায় বাটন ব্যবহার করলেন গোল, আরেক জায়গায় বাটন ব্যবহার করলেন স্কোয়ার, আরেক জায়গায় বাটন ব্যবহার করলেন রাউন্ড, আরেক জায়গায় ট্রায়াঙ্গেল। তাহলে এই যে কনফিউজ হচ্ছে, বা এই যে আমার ডিজাইনের রিদম বা রিপিটেশন ব্রেক হচ্ছে, এতে করে আমার ডিজাইনের লুকটা নষ্ট হচ্ছে, ক্লায়েন্টও কনফিউজ হচ্ছে। আর যদি সেম জিনিস থাকে, কনসিস্টেন্সি বা ইউনিটিটা যদি সেম জিনিস দিয়ে হয়, তাহলে ডিজাইনে একটা রিপিটেশনের মাধ্যমে রিদম তৈরি হয়। হুট করে আপনি অন্য জিনিস নিয়ে আসবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে? সেম জিনিসটা বজায় রাখবেন। যদি ধরেন আপনি ফন্ট ব্যবহার করেন এইটা টাইটেলে, তাহলে প্রত্যেকটা টাইটেলে ওই ফন্টটাই ব্যবহার করবেন। এমন না যে প্রথম স্যান্সারি, পরে আবার সেরি, পরে ডেকোরেটিভ, বিষয়টা এরকম না। প্রত্যেকটা জায়গায় ওই ফন্ট, ওই হাইট, ওয়েট, এগুলো ব্যবহার করবেন, কালার সিমিলার রাখবেন। কন্ট্রাস্ট, আমরা অনেক সময় ডিজাইনের কালার অথবা আমাদের ডিজাইনের মিক্সিংটা নিয়ে প্রশ্ন তুলি, যে ভাই আপনার ডিজাইনের তো ঠিক নাই, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। এই যে বিষয়টা বলি, এইটাই আসলে ডিজাইনের কন্ট্রাস্ট, মানে ডিফারেন্স বিটুইন টু আর মোর এলিমেন্ট ইন অন কম্পোজিশন। আপনি আপনার ডিজাইনে অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করছেন, এখন আপনার ডিজাইনের স্বার্থে কোনোটাকে লাইট, কোনোটাকে ডার্ক ব্যবহার করতে হবে। তো এই যে ডার্ক আর লাইটের মধ্যে যে একটা পার্থক্য তৈরি করার বিষয়টা, এই বিষয়টা কন্ট্রাস্ট। মানে আপনি যদি ডার্ক কালার ব্যাক ইন্ডে ব্যবহার করেন, ফ্রন্ট ইন্ডে আপনি অলওয়েজ লাইট ব্যবহার করার চেষ্টা করবেন। এর মানে সাদা কালো না, ডার্ক এবং লাইট। এই যে ডার্ক এবং লাইটের মধ্যে একটা ইন্টারাকশন, এই যে কন্ট্রাস্ট বিষয়টা, এটাই মানে আপনি চেষ্টা করবেন সবসময়। আমি যদি ডার্কে ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ডে ডার্ক ব্যবহার করি, তাহলে আমি উপরে যে এলিমেন্টগুলোকে ব্যবহার করব তুলনামূলক লাইট থাকবে। তাইলে আমাদের ডিজাইন, আমরা যখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যবহার করি, আমরা দেখা গেছে যে টেক্সটটাও ওইরকম একটা কালার দিয়ে দিই ডার্ক, যেটা আর পরা যায় না। তো এই যে দেখেন ডিজাইন কিন্তু হয়েছে,
ডিজাইন হয় না বিষয়টা এরকম না, কিন্তু এই ডিজাইনটা কী হলো না, আকর্ষণীয় হলো না। কিন্তু কন্ট্রাস্ট প্রিন্সিপাল ফলো করে যদি আপনি এইটাকে ব্যবহার করেন বা তৈরি করেন, তাহলে কিন্তু আপনার এইটা কী হলো, চমৎকার হলো, বা প্রেজেন্টেশনটার ডিফারেন্ট হওয়ার কারণে আপনি গ্রহণযোগ্যতা পেলেন। তো এইটা মূল 6টা গেল। এরপর সিম্পলিসিটি বিষয়টা হচ্ছে আমরা ডিজাইন করতে গেলে আমাদের জটিল জিনিসটা সবসময় মাথায় আসে, কিন্তু বড় বড় বিখ্যাত ডিজাইনাররা দেখবেন সবসময় সিম্পল চিন্তা করে, মানে খুব সহজভাবে জটিল বিষয়কে প্রেজেন্টেশন করাটা সিম্পলিসিটি। আপনি সহজ বিষয়টাকে জটিলভাবে বুঝবেন, বিষয়টা এরকম না, জটিল বিষয়টাকে সহজভাবে প্রেজেন্ট করবেন। মানে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি কত কঠিন জটিলভাবে প্রেজেন্ট করতে পারেন, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনারের মাহাত্ম্য। বিষয়টা মোটে এরকম না। আর আপনার অডিয়েন্স যদি ইউনিভার্সাল হয়, তাহলে কিন্তু সব ধরনের মানুষের কাছে বোধগম্য হতে হবে। অডিয়েন্স একটু সব কিছু ডিপেন্ড করেই ডিজাইন হয়, কিন্তু সিম্পলিসিটি বিষয়টা যদি রাখেন, সব অডিয়েন্সের কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে। মানে আমাদের ডিজাইনের যদি ওইভাবে বলেন, আমরা 3টা নীতি যদি ফলো করি, তাহলে কিপ ইট সিম্পল অ্যান্ড কিপ ইট সিম্পল। যত পারা যায় সিম্পল রাখেন। দেখেন ফিডেক্স, অ্যামাজন, অ্যাপেল, এই দেখেন এটা একটা ডিজাইন, কোকোকোলা, বন্ধন বা ভালোবাসার বন্ধনে, এরকম সামথিং একটা মেয়ে আর ছেলের একটা বিষয়। তো এই যে তাদের মেসেজটা দেওয়ার প্রক্রিয়া দেখেন, খুবই সিম্পল ডিজাইন দেখেন, অথচ তারা পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড, প্রত্যেকটা বিশ্ববিখ্যাত। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ফাংশনটা হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইন নেবেন, যখন ক্লায়েন্ট আপনাকে ডিজাইন দিবে, তখন আপনি এই ফাংশনটা ক্লায়েন্টের কাছ থেকে বুঝিয়ে নেবেন। মানে consideration of the main objective for a piece of graphic work and how well a design is explored and executed to meet that end. মানে একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কাজটা কীভাবে বুঝিয়ে দেবেন, সেটাকে ফাংশন বলা হয়। যেমন একটা গুড ডিজাইন কিছু 3টা স্টেপ বা ব্রিফের মাধ্যমে শুরু হয়ে থাকে। একটা ডিজাইন নেওয়ার সময় ওভারভিউটা ঠিকঠাক মতো নিতে হয়, এরপরে রিকোয়ারমেন্টটা বুঝাইতে হয়, তারপরে আউটকামটা দিতে হয়, সেটা ইন্টেন্ডেন্ট হইতে হয়। ওভারভিউটা কি, আপনি যখন একটা কাজ নিলেন, সেই কাজের আইডিয়া, প্রজেক্ট অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ডিজাইন ইজ ইন্টেন্ডেড ফর, দ্য ওভারভিউ শুড ক্লিয়ারলি হাইলাইট। মানে আপনার টার্গেট অডিয়েন্স, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একদম একটা ওভারভিউ আকারে আপনি মানে ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন। এরপরে আপনার রিকোয়ারমেন্টগুলো নিয়ে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ওইটা মানে আইডিয়াটা ঠিক হয়ে গেল, ওইটার উপরে আমরা এই কাজগুলো করবো, তাহলে আমাদের কী কী জায়গায় লাগবে। তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, আপনার রিকোয়ারমেন্ট থাকবে, সেখানে আপনি ক্লায়েন্ট কোথায় কোথায় এই কাজগুলো দিবে সেই বিষয়গুলো আসবে, আপনি আপনার বাজেট, আদার যে বিষয়গুলো আছে সেইগুলো থাকবে। এরপরে আমরা আউটকাম দিই। তো আউটকামটা যেন এমন হয় যে আমি এই মুহূর্তে আউটকামটা দিয়ে দিলাম, যে আউটকামটা কালকে বা পরশু আর ব্যবহার হবে না। তাহলে কিন্তু আমি একজন ডিজাইনার হিসেবেও আমার জায়গা থেকে আমিও হারিয়ে গেলাম, ওই কোম্পানিও লাভবান হলো না। তো ইন্টেন্ডেড আউটকামটা এমনভাবে তাকে দিতে হবে, তাকে ওইভাবে বুঝিয়ে দিতে হবে বা ওইভাবে স্কোপ তৈরি করে দিতে হবে, যেন আগামী 5 বছর 10 বছর পরেও যদি সে চেঞ্জ করতে চায়, খুব আহামরি চেঞ্জ না হয়েও তার ব্র্যান্ডটা ঠিক রেখে চেঞ্জ করা যাবে, বা আগামী 5-7 বছরও যেন চলে, সেই বিষয়টাও মাথায় রেখে তাকে আউটপুটটা দিতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়টা হচ্ছে ফাংশন। টোটাল জিনিসগুলো, মেকানিজমটা এই ফাংশনের মধ্যে আসে। তো এইবার আমরা কোশ্চেন নিব। আমরা আমাদের তাহলে ডিজাইন এলিমেন্ট যে 7টা ছিল, লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, টেক্সচার, ভ্যালু, স্পেস, এই যে 7টা আছে, 7টা আমরা দেখলাম। এর বাইরে আমরা দেখলাম আমাদের প্রিন্সিপাল অফ ডিজাইন, যে 6টা মূলত ছিল, আমি 2টা শেষে রেখে দিয়েছি। ডিজাইনারদের কাজ করতে হলে লং টাইম, এই 2টাও লাগে। 8টা, টোটালি 8টা। তো এই 8টা বিষয়ে কীভাবে আমাদের ডিজাইনকে সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন এইখানে যদি আমাদের কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা কোশ্চেন নিতে পারি। তাহলে এবার আমরা আসি কালার থিওরি নিয়ে। কালার থিওরিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই কালার থিওরিটা জানার চেষ্টা করি। স্লাইডের কোথায় কি আলোচনা হবে সেগুলো এখানে আছে, পরবর্তীতে মিলিয়ে নিতে পারবেন কোন কোন বিষয় এখানে কীভাবে থাকবে।
প্রথমে হচ্ছে হোয়াট ইজ কালার। কালার ভিজুয়াল পারসেপচুয়াল প্রপার্টি করেসপন্ডিং ইন হিউম্যানস টু দ্য ক্যাটাগরিজ কল ব্লু, গ্রিন, রেড আই। একদম খাঁটি বাংলায় যদি বলি, আমাদের চোখের মধ্যে মানে কালার বা সাউন্ড আসতেছে না, সোজা কথায় যদি আমি বলি যে আমাদের হিউম্যান ভিজুয়াল পার্সপেক্টিভ থেকে যে আমরা কিছু ক্যাটাগরিজ করি, সেই ক্যাটাগরিজগুলোই আসলে বলা হয় কি কালার। কিন্তু আমাদের চোখ যখন একটা নির্দিষ্ট বস্তুর দিকে যায় বা নির্দিষ্ট বস্তুটা দেখি, ওই বস্তুটার যা মানে বাহ্যিক রং, সেই রংটা আমাদের চোখে যেই সিগন্যাল আকারে আসে সেটাই কালার, সোজা কথা। derives from the spectrum of light interacting in the eye with spectral sensitivities of the light receptors. কালার কি, এইটা নিয়ে আসলে মানে কালারের সংজ্ঞা কি আনতে হবে গ্রাফিক ডিজাইন বিষয়টা এরকম না, আমরা চিন্তা করছি ওরকম আর কি, যে আসলে আমরা যা দেখছি আমাদের চোখে যে আলোটা আসে, সেই আলোটা কোন রঙের সেটাই আসলে কালার। কালারের ক্যাটাগরিজ হচ্ছে তিনটা, এইটা আপনাদের সামনে লাগবে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। এখান থেকে যদি ফিউচারে কখনো কোনো অ্যাসেসমেন্ট বসেন বা নলেজের বিষয়ে কোথাও কোনো টেস্ট দিতে যান, তাহলে এই বিষয় থেকে আপনাদের কোশ্চেন আসি। প্রাইমারি, সেকেন্ডারি, আসলে টার্সিয়ারি কালারগুলো কী? তো মূলত আমরা ওয়েব বেস কালারকে বলি RGB, আর মৌলিক কালারকে বলি RYB। এইখানেই ব্যতিক্রম বিষয় হয়ে যায় যে ওইখানে আসে মৌলিক কালার কি, তখন আমরা RGB দেখি, উত্তরটা দিয়ে দেয় RGB হচ্ছে ডিসপ্লে বা ইলেকট্রনিক্স বেস কালার, ওয়েব বেস কালার। যদি পৃথিবীতে ওয়েব ইলেকট্রনিক্স ডিভাইস বলে কোনো কিছু না আসতো, তাহলে RGB কালার আসতো না। সো মৌলিক কালার হচ্ছে RYB, রেড, ইয়েলো, ব্লু, যেটা পৃথিবীতে একমাত্র কালার। এই কালারকে কেউ তৈরি করেন, এরা নিজে নিজে তৈরি, এদের দ্বারা বরং সব কালার তৈরি হয়। এটাকে RYB বা মৌলিক কালার বলা হয়। এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটু পড়ে নিন, সব জিনিস পড়া যাবে না, সময় সাপেক্ষ, আমাদের খুবই কম সময় যেহেতু। দে আর কমনলি ইউজ টুগেদার টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন সাচ অ্যাজ চিলড্রেন্স প্রোডাক্ট অর অ্যাট সার্কাস। এবার সেকেন্ডারি কালার, ওই যে RYB, রেড, ইয়েলো, ব্লু, ওই তিনটা কালার মিক্স করে যেই তিনটা কালার বা যেই কালারগুলো পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। তার মানে RYB প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার হচ্ছে গপ, মানে গ্রিন, অরেঞ্জ, পার্পল। তাহলে এই যদি এবার চিন্তা করেন, এই দুইটা কালার মিক্স করলে আর মানে YB মিক্স করলে G পাওয়া যায়, আবার RB মিক্স করলে P পাওয়া যায়, এরকম আর কি। তা এইটা হচ্ছে সেকেন্ডারি কালার। এবার সেকেন্ডারি কালার মিলে আবার যখন নতুন কালার তৈরি হয় দুটো দুটো করে, এইটাকে বলা হয় টার্সিয়ারি কালার। আর এই টার্সিয়ারি কালারটাকে বলা হয় কালার হুইল বা কালার হারমোনি। এটা আবিষ্কার করে গেছেন কে? স্যার আইজ্যাক নিউটন। এই স্যার আবিষ্কার করে গেছেন। তো এই কালার হুইল বা থিওরি মেনে যদি আমরা কালার পছন্দ করি, চুজ করি, তাহলে আমাদের কালারটা ডেফিনেটলি পারফেক্ট হবে। থিওরিটিক্যাল যে বিষয় থাকে না, আপনি ম্যাথমেটিক্যাল যে থিওরিগুলো, এগুলো আমাদের অনেক সময় মনে হয় না যে এগুলো আজীবন পড়ছি, শুধু হচ্ছে বেহুদা কাজে, কিন্তু আসলে বেহুদা কাজে না। এই যে আপনি টাকা পয়সার লেনদেন করেন, এই থিওরিটিক্যাল বিষয়গুলো কোত্থেকে আসে? আপনি বলতে পারেন স্যার এটা তো হচ্ছে ওই বেসিক 2-2-4, বিষয়টা এরকম না। এইটা আসলে বেসিক থেকেই শুরু হয়, কত বড় বড় লেনদেন হচ্ছে, অ্যাকাউন্টসের কাজ হচ্ছে, অর্থনীতি, ফিনান্স, এইসব নিয়ে। তো ওইখানে কিন্তু এটা অ্যাপ্লাই হবে ভালো। আপনার মনে হচ্ছে কালার, আমি গ্রাফিক ডিজাইন এরকম, এই কালারটা তো শুধু কালার থিওরিটির গ্রাফিক ডিজাইনের জন্য না। আপনি যে ইন্টেরিয়ার কাজ করবেন, দেয়ালে কোনটার সাথে কতটুকু রং দিলে কি কালার আসবে, তারপর হচ্ছে কতটুকু গাঢ়ত্ব হবে, এই বিষয়টাও কিন্তু এই কালার থিওরি থেকে, ওইখানে কিন্তু ইম্পর্টেন্ট আরও বেশি। কাপড়ে কতটুকু রং দিলে কীভাবে কি আসবে, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইউনিভার্সাল একটা থিওরি কালারে। এবার আসেন মনিটর এবং প্রিন্টার কালার। সো আমরা অলরেডি জানি যে RGB হচ্ছে মনিটর কালার আর CMYK হচ্ছে প্রিন্ট কালার। তো RGBকে মোটামুটি এডিটিভ কালার মডেল বলা হয়। দ্য মেইন পারপাস অফ দ্য RGB কালার মডেল ইজ ফর ডিসপ্লে অফ ইমেজ ইন ইলেকট্রনিক্স মিডিয়া সাচ অ্যাজ টেলিভিশন অ্যান্ড কম্পিউটার্স। আর এটা অ্যাডিটিভ কালার, এই যে অ্যাডিটিভ কালার মডেলটাকে লাইট কালার বলা হয়। এই যে লাইট পাওয়া যায়, দেখবেন এই দুইটাকে মিক্স করলে লাইট কালারগুলো চলে আসে, বা এটা লাইট কালার। মূলত এটা একটা
আপনি যখন ডিসপ্লেতে দেখবেন চকচক করে এই কালারগুলো। আপনি RGB আমরা পিসি বানাই, তাই না, RGB বলি না, এই যে লাইটিং বিষয়গুলো চকচকে, এইটা হচ্ছে RGB কালার। আর CMYK কালারটা তো জানি, এটা হচ্ছে প্রিন্টিং কালার, সো ব্যবহার হয় কোথায়, প্রিন্ট রিলেটেড কাজ। আর এটা হচ্ছে সাবট্রাকটিভ কালার, ঠিক আছে। তো এখানে আসলে আপনার ব্ল্যাক পাওয়া যায়, পিগমেন্ট ব্ল্যাক বা ব্ল্যাক, এই যে এটা মিক্স, মানে তুলনামূলক এটা কি হয়, ডার্ক কালার থাকে। মানে আমরা যদি বলি লাইট রেড তাহলে RGB, ওইভাবে যদি বলেন ডার্ক রেড তাহলে CMYK। এখন আসেন HSB কি, HSB কালার কি। আপনি কিন্তু এই যে এখন যা পড়াচ্ছি এই প্রসেস ফলো করে কিন্তু কালার চুজ করতে পারবেন। HSB কি, HSB হচ্ছে আমরা HSBও বলতে পারি, অনেক সময় HSBও বলতে পারি, এটা সফটওয়্যারে গেলে HSB আসে। HSB হচ্ছে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন অফ দ্য RGB কালার মডেল। H হচ্ছে হিউ, হিউকে আপনি কালার বলতে পারেন। স্যাচুরেশন মানে হচ্ছে, একটু পরে আসবে যদিও, H ফর হিউ, স্যাচুরেশন, ভ্যালু, এই তিনটা হচ্ছে HSB মডেল। এখন কীভাবে হতে পারে, এখানে এক্সাম্পল আছে যেটা বাসায় গেলে দেখলে বুঝবেন। তো হিউ হচ্ছে প্রাইমারি ভ্যালু অফ কালার, মানে আপনি যেটাকে কালার বলছেন সেটাকে হিউ বলতে পারেন। স্লাইডার আছে, ওই স্লাইডারের মধ্যে দেখবেন হিউ আছে, ওইখানেই কালার পাওয়া যায়, মানে মূলত কালারটাই হচ্ছে কি হিউ। আর স্যাচুরেশন হচ্ছে যে কালারটা নিব সেই কালারের সোজা কথা ঘনত্ব বা ইন্টেন্সিটি, ডেন্সিটি যেটাই বলে। ওভারঅল যে কালারটা আমরা নিলাম সেই কালারের ডেন্সিটি, ধরেন আমি এই যে পিঙ্ক বলি, পিঙ্কের মধ্যে যে দুনিয়ার কত পিঙ্ক আছে, আমরা শুনি না, বেবি পিঙ্ক, লাইট পিঙ্ক, সুইট পিঙ্ক, তারপর ডার্ক পিঙ্ক, এরকম অনেক কালার আছে। এটা আসে কিভাবে, এটা আসে হচ্ছে এই যে কালারের স্যাচুরেশন ভ্যালুটা এক্স্যাক্টলি কমতে কমতে ডিফারেন্ট হয়ে যায়। অনেক সময় রেড কালারটার স্যাচুরেশন কমাইলে আমরা পিঙ্ক দেখতে পাই, এটা হচ্ছে স্যাচুরেশন। তো যখন আপনি কালার চুজ করবেন তখন এই স্যাচুরেশন কালার দেখবেন উল্লেখ থাকে। যখন বড় বড় ক্লায়েন্টের কাজ করবেন বলে দিবে যে লাইট রেড স্যাচুরেশন বা স্যাচুরেটেড কালারটা ইউজ করেন। এখন আপনি বলবেন আবার রেড কালারটা তো পাইলাম, রেড স্যাচুরেটেড কালার কি, বিষয়টা এরকম। আবার বলবে রেড ফ্ল্যাট কালার, এরকম কিছু। ভি হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে ওই যে আমরা প্রিন্সিপাল ভ্যালু পড়ছিলাম, লাইটনেস আর ডার্কনেস। এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে এইখানে আসলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কালারের ঘনত্ব। মানে আপনি যদি ধরেন 100%-এ যদি ডার্ক রেড পান, ধরেন 100% কালার পার্সেন্টেজ দিলে সেটা রেড কালার হবে, কিন্তু যখন 80% রেড দিবেন তখন কিন্তু ওই কালারটা থাকবে না। এখানে শুধু 80% রেডই থাকবে, এখানে আপনি সাদাও মিলাবেন না, এখানে কালো মিলাবেন না, এখানে শুধু 80% রেড। তখন ওইটা যে কালার হয় সেটা স্যাচুরেটেড কালার। আর ভ্যালুটা হচ্ছে এই যে আপনি ধরেন আপনি রেডের সাথে ধরেন 80% রেড, 20% ডার্ক, তাহলে যে কালারটা আসবে সেটা হচ্ছে ভ্যালু। আবার 80% ধরেন হোয়াইট, 20% রেড, তখন যে কালারটা আসবে সেটাও ভ্যালু। এটা হচ্ছে আবার এই যে লাইটনেস, ঠিক আছে। এটা কিন্তু ইন্টেন্সিটি না, মানে কালার ঘনত্ব বিষয়টা না। তাহলে যখন ওই যে আমরা কালার নিব সেই কালারটা এইখান থেকে চুজ করার চেষ্টা করলেও আমরা একই কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন পাবো, কালার প্যালেট তৈরি করতে হবে। এরপর হচ্ছে TTS, টি ফর টিন্ট, আর একটা টি ফর টোন, আর একটা আর এস ফর শ্যাড, টিন টোন শ্যাড। একটা কালারের টিন টোন শ্যাড এগুলো উল্লেখ থাকে, স্পেসিফিক করে ক্লায়েন্ট এগুলো উল্লেখ করে, এজেন্সিগুলো এগুলো উল্লেখ করে। তাহলে টিন্ট কি, টিন্ট হচ্ছে লাইটার ভার্সন অফ কালার, মানে একটা কালারের সাথে শুধুমাত্র আপনি হোয়াইট মিক্স করলে সেই কালারটার রূপটা কি হয় সেটাই আসলে কি হয়, টিন্ট হয়। যেমন আমরা অনেক সময় বলি না অফ হোয়াইট, আমরা অনেক সময় বলি না ক্রিম কালার, তারপর হচ্ছে লাক্সারি কালার, এই যে দেয়ালে যে এগুলো দিই আমরা, এই কালারগুলো কি কালার, এই টিন্ট কালার। মানে আপনার অরিজিনাল সলিড একটা কালারের সাথে আপনার কি হয়, হোয়াইট মিক্স হয়। প্রথমে 80%, তারপর 60%, তারপরে 40%, তারপর 20%, অথবা 90%, 80%, 70%, এরকম 10%, 20% বা 20% এরকম মিক্স করে করে যেই কালারটা হয় সেই কালারটাকে বলা হচ্ছে কি, টিন্ট কালার। এইখানেই দেখেন এই যে পিঙ্কের মতো একটা লুক পাচ্ছি, তাই না। এবার হচ্ছে টোন, টোনটা হচ্ছে এইবার আমাদের যে টোনটা আসবে সেটা হচ্ছে গ্রে কালার মিক্স করব আমরা। প্রথমে মিক্স করলাম হোয়াইট, এইবার মিক্স করব গ্রে। তাহলে একটা কালারের গ্রে ভার্সন যেটা, সেই ভার্সনটাকে বলা হয় টোন, বলতে পারেন এটাকে মিড টোন।
আর লাইট টোনটা টিন্ট, আর শ্যাড হচ্ছে ব্ল্যাক, মানে আমার যে কালারটা থাকবে সেটার সাথে শুধু ব্ল্যাকই মিক্স হবে, অন্য কোনো কিছু মিক্স হবে না। এখন এইগুলো আপনার ডিজাইনে কোথায় ব্যবহার করবেন? যখন আপনারা প্রিন্টের কাজে প্রিন্ট ব্যবহার করবেন বা প্রিন্টে কাজ করবেন, তখন ডেফিনেটলি এরকম কালারের পার্সেন্টেজ হিসাব করে কাজ করতে হবে। তো এই 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 জিনিসটাই হচ্ছে সেটা। তো ধরেন আপনার শ্যাড বাড়াইতে হবে, তখন আপনি কি করবেন? ব্ল্যাক অ্যাড করবেন, ব্ল্যাক মিক্স করবেন, তখন ওই কালারের ক্যালকুলেটর আছে বা কালারের পার্সেন্টেজ আছে, দেখবেন 20% কালার দিয়ে শ্যাড আসতেছে না, আরও 20% ব্ল্যাক বাড়াই দেওয়া হয়েছে, তখন দেখবেন কালারের শ্যাড চলে আসছে। এই যে মিক্সগুলো আপনারা দেখবেন নীল খেতে গেলে বা প্রিন্টিং হাউসগুলোতে গেলে এরকম কালারের মিক্সিং নিয়ে কাজ করার পার্সেন্টেজ দেয়, দেখবেন ঠাস ঠাস করে পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করে দেয়, ওয়াও কালার চলে আসে না? এটাই বাস্তব। আচ্ছা, এবার হচ্ছে কালার হারমোনি। ওই যে যেটা বললাম, স্যার আইজ্যাক নিউটন, যার মাথায় আপেল না পড়লে এই বিশ্বের কি হইতো আল্লাহ জানে। তো সেই ভদ্রলোকই এই আবিষ্কার করে গেছে 1666 সালে। তার মাথায় এত কিছু আসছে কেন এত আগে আমি জানি না, সেই ভালো জানেন। তো এত কিছু আসছে বলি আমরা আসলে এই আধুনিক বিজ্ঞান উপভোগ করছি। সো আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে আমরা মানে এটা আশীর্বাদে আমরা পুষ্টবাদ, বিষয়টা এরকম। তো সেই জায়গা থেকে হারমোনিটা কি জানি, কালার হারমোনি ওই যে আগে বললাম যে আমাদের টার্সিয়ারি কালারটা মিলে যে কালার হুইল বা কালার হারমোনি হয়, সেটাই হচ্ছে কালার হারমোনি, বা যে এটা একটা চাকার মতো হয় সেটাই আসলে কালার হারমোনি। আপনারা অনেকে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে পরে এইটা মনে হয় এলাবোরেট ইন্টারমিডিয়েটে থাকে। অবশ্য 9-10-এও আমি পড়ে আসছি কালারের থিওরিটা, কালার হুইল, স্পেকট্রাম হয় কীভাবে। ইভেন আমি যখন ভার্সিটিতে পড়ছি তখন আমাদের ফিজিক্সে ছিল এক্স রে কীভাবে হয়, এক্স রে ভীম থেকে কীভাবে আসে, সেখানে এই থিওরিটা আছে। সো খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। সো মনোক্রোমেটিক কালারটা কি দেখেন, কালার হারমোনি থেকে যদি আপনি কালার পিক করেন তাহলে কয়েকটা রুলস আছে, এই রুলসগুলো ফলো করে আপনি কালার পিক করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট একটা কালার দিল, তখন আপনি কি করবেন? আপনার তো ডিজাইনে 3-4টা কালার লাগতে পারে, তখন কি করবেন? তখন আপনি চোখ বন্ধ করে আপনি চলে যাবেন মনোক্রোমেটিক কালারে। একটা কালারের টিন টোন শ্যাড মেনটেন করে যেই কালারগুলো নেওয়া হয় সেগুলোকে বলা হয় মনোক্রোমেটিক কালার। এখন টিন টোন শ্যাড কি? ওই যে পরে আসলাম, কখনো এটা হোয়াইট হইতে পারে, কখনো এটা গ্রে হইতে পারে, কখনো ব্ল্যাক হইতে পারে। একই কালারের 3টা টোন, 3টা ক্যাটাগরিজ হইতে পারে। তো টিন টোন মানে সেম কালারেরই কম বেশি করে কালার ব্যবহার করার পদ্ধতি হচ্ছে মনোক্রোমেটিক। যেগুলো বাংলা লিঙ্ক ব্যবহার করে, গ্রামীণ ব্যবহার করে, তাদের একটা ব্র্যান্ড কালার, আমরা কালার দেখেই বলতে পারি যে এইটা ওই কোম্পানির অ্যাডভার্টাইজ। কিন্তু ওরা তো হচ্ছে ওদের ডিজাইন আরও কালার ব্যবহার করে, তখন এই পাশাপাশি কালারগুলোকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। এবার হচ্ছে কালার অ্যানালগাস কালার। তো অ্যানালগাস কালারটা হচ্ছে এই কালার হারমোনি থেকে যদি আপনি পাশাপাশি কাছাকাছি লুকের বা পাশাপাশি লুকের 3টা কালার নিয়ে কাজ করবেন। এইখানে আবার টেম্পারেচার নিয়ে কাজ করার ওয়ে আছে, একটু পরে আসবে টেম্পারেচার কি। মানে অ্যানালগাস কালারটা বেইজ অন টেম্পারেচার বলতে পারেন, ভার্সাটাইল কম্বিনেশন দেয়, তারপরও হচ্ছে কি হয় কাছাকাছি, মানে এটা হচ্ছে খুব কাছাকাছি ফিলিংয়ের কালারগুলো নিয়ে কাজ করার প্রসেস। ধরেন আপনি 3টা কালার নেবেন, সো আপনি আইদার ডমিনেন্ট কালার নিতে পারেন, আইদার হচ্ছে কুল কালার নিতে পারেন, মানে একই ক্যাটাগরিজ পাশাপাশি কিছু কালার নিয়ে কাজ করতে পারেন। যে না, আমি একটা কালারেরই কম বেশি করে কাজ করবো না, কিন্তু এটার সাথে যায় পাশাপাশি কাছাকাছি কিছু কালার নিয়ে কাজ করার প্রসেসটা অ্যানালগাস কালার। কমপ্লিমেন্টারি কালার, এবার আপনি বিপরীত ধর্মী হইতে পারেন যে আমার ডিজাইনে আমি কোনো একটা পোর্শনকে ডমিনেট করব, কোনো একটা পোর্শনকে একটু নেগলেক্ট করে ডিজাইনটা করব। যেমন ওই যে বললাম 5 টাকায় 5 জিবি 7 দিনের জন্য, 7 দিনটাকে আপনি ডমিনেট করবেন, 5 জিবি 5 টাকায়, ওইটাকে মানে 5 জিবি 5 টাকায় ডমিনেট করবেন আর 7 দিনটাকে নেগলেক্ট করবেন। তাহলে 5 টাকায় 5 জিবিটাকে আমি রেড কালার কটকটে কালার দিয়ে আমি কি করবো? ভরে ফেলবো। আর ওই নিচের কালারটাকে তুলনামূলক একটু লাইট কালার দেব। এই যে প্রসেসটা কমপ্লিমেন্টারি কালার, একটা কালারের বিপরীত কালার, এটাকে কমপ্লিমেন্টারি কালার বলা হয়। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, যখন আপনি কালার থিওরিতে আসবেন, যখন হুইলে যাবেন, তখন অ্যানালগাস এবং কমপ্লিমেন্টারি দুইটাকে মিক্স করলে আপনি কি পাবেন? স্প্লিট কমপ্লিমেন্টারি পাবেন।
মানে পাশাপাশি দুইটা কালার নিলেন, সেই দুইটা কালারের বিপরীত কালারটা পিক করার প্রসেসটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। পাশাপাশি দুইটা কালার নিলেন, তার বিপরীত কালারটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। ট্রায়াডিক, এটা হচ্ছে পারফেক্ট ট্রায়াঙ্গেল মেনে যেই কালার সূত্রটা বা কালারটা চুজ করা হয়, এটাকে ট্রায়াডিক কালার বলে। পারফেক্ট ট্রায়াঙ্গেল সূত্র মেনে যে কালারটা পিক করা হয়, এই প্রসেসেও যদি কালার আপনি পিক করেন তাহলে আপনার ডিজাইন চমৎকার হবে। টেট্রাডিক কালার, এটা হচ্ছে চারটা কালার নিয়ে বা একাধিক কালার নিয়ে যখন কাজ করবেন, মানে বর্গক্ষেত্র যদি বলেন আপনি বা আয়তক্ষেত্র যেটাই বলেন, চারটা সূত্র ফলো করে আপনার যে কালারটা পিক করা হয় সেটাই হচ্ছে এই টেট্রাডিক কালার। এটা হচ্ছে কালার ক্যালকুলেটর। আমরা একটু ক্যালকুলেটর বা ওই ওয়েবসাইটে গিয়ে কালারটা দেখব। তো মোটামুটি সম্ভবত এটা ওয়েবসাইটে না গেলে দেখা যাবে না। এবার আসেন কালারের টেম্পারেচার কি। ওই যে ওইখানে যে বললাম অ্যানালগাস কালার যেটা, ওইখানে টেম্পারেচারটা বিষয়। তো টেম্পারেচার হচ্ছে তাপমাত্রা, তাই না? তো কালারের তাপমাত্রা কি, মানে আপনি আপনার শরীরের তাপমাত্রায় কি ফিল করেন, কখন আপনার শরীরের টেম্পারেচার বেড়ে যায়, কখন আপনার শরীরের টেম্পারেচার কমে যায়, ওইটার উপরে কী ফিলিং হয়, আপনার অনুভূতি কী হয়, আপনার শরীরের মধ্যে কী ধরনের অনুভূতি বা কী ধরনের বিষয়টা কাজ করে। তো এই বিষয়টা এই কালার টেম্পারেচার। যেমন আপনি দুপুরবেলায় যদি রাস্তায় হাঁটেন, এই রোদের যে তাপটা ওইটা আপনার কাছে বিশ্রী লাগে, বা আপনার কাছে হয়তো বা শীতের দিন হলে সেটা ভিন্ন কথা, গরমের দিন কথা বলি, সেটা আপনাকে হট মেজাজ ফিল করায়। তার মানে এটা হট কালার, ওয়ার্ম কালার। যেমন ইয়েলো, রেড, অরেঞ্জ কালার, এগুলো কি হট কালার। ব্ল্যাকটাও হট কালার, যদিও প্রিমিয়াম ব্ল্যাক হট কালার। এগুলো দেখলে আপনার মধ্যে একটু রাগান্বিত ভাব চলে আসে। আমরা বলি আবার ওই শোকের কালার হচ্ছে ব্ল্যাক, বিষয়টা এরকম না, ব্ল্যাকটা হোয়াইটটা হচ্ছে ইউনিভার্সাল কালার। তো এই কালারগুলো হচ্ছে ওয়ার্ম কালার। তো এখন আপনি যদি কোনো ওয়ার্ম টাইপের ডিজাইন করতে চান, তখন এইটা যদি রিলেট করার চেষ্টা করেন তাহলে পরে কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট হবে। যেমন দেখবেন, যদিও আমি দলীয় স্লোগান দিচ্ছি না, এটা ধরেন ইনক্লাব জিন্দাবাদ, কালারটা দেখেন তো কি কালার। আর ইনক্লাব জিন্দাবাদ কি আপনার শরীরের মধ্যে ফিলিং দিবে এরকম ঘুমায় আসেন? নো। দেখেন ইনক্লাব জিন্দাবাদ যে ডিজাইন হয় ওইখানে দেখেন যে কী কালার আসে। তারপরে যে বিরিয়ানি খাইতে যান আপনারা, বিরিয়ানির ডেস্কিতে লাল কাপড় কেন বাঁধা থাকে? এটা যদিও মুঘল সম্রাটের ওইখান থেকে ওদের একটা ছোট্ট অপশন, ছোট্ট একটা বিষয় আছে, কিন্তু ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে এই যে আকর্ষণীয় বিষয়, ক্ষুধার্ত এই বিষয়টা। ল্যাপের তোষকে কেন, ল্যাপটা যে বানানো হয় কেন রেড কালার দেওয়া হয়? একটু গরম থাকবে, মনের ওই যে বলে না, মনের শান্তি বড় শান্তি, মনের ফিলটাই বড় ফিল, বিষয়টা এরকমই। এটা আসলে ওই ফিলটা দেয়, আপনার মধ্যে ওয়ার্ম ফিলটা দেয়। তারপর হচ্ছে দেখেন কুল কালার। আপনি সমুদ্রে যান, আপনি পাহাড়ে যান, আপনি আকাশের দিকে তাকান, আপনি সাদা পায়রা আমরা বিভিন্ন অনুষ্ঠানে উড়াই দিই, কেন দিই? এগুলো হচ্ছে কিসের? কুল কালার, শান্তি, আমাদের মনের মধ্যে শান্তি দেয়, আমাদের সোসাইটিতে শান্তি বহন করে, এইটা হচ্ছে কুল কালার। কোথায় ব্যবহার হয়? আপনি দেখেন এডুকেশন সেক্টরে এই কালারগুলো ব্যবহার হয়, ব্লু কালার, গ্রিন কালার। আপনি ট্রাভেল সেক্টর দেখবেন এইটা ব্যবহার হয়। আপনি কোনো ধরনের মানে মেসেজ যদি দিতে চান, শান্তিপূর্ণ সমাবেশ, দেখবেন এই কালারগুলো ব্যবহার হয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু কালার পিক করাও খুব ডিফারেন্ট কিছু না। ঠিক আছে? এই পার্সেন্ট কালার অ্যাসোসিয়েশন আমাদের ইমোশনকে ডিরেক্ট অ্যাসোসিয়েট করে, ডিরেক্ট আমাদের ইমোশনের সাথে অ্যাসোসিয়েট হয়। আমি যদি এই মুহূর্তে ধরেন আমি যদি রিলিজিয়ান্সের সাথে চলে যাই, হ্যাঁ, রিলিজিয়ান্সের সাথে যদি চলে যায় তাহলে দেখবেন হিন্দুদের এক ধরনের কালার ওরা ফেভারিট পছন্দ করে। যেমন এই যে কয়েকদিন আগে বিতর্ক গেল গেরুয়া কালার নামে, দেখবেন মুসলমানদের মধ্যে ওই কালারটা মোটেও পছন্দ না। আবার মুসলমানদের মধ্যে দেখবেন অ্যাকুয়া গ্রিন নামে একটা কালার আছে, দেখবেন ওই যে মাজারে গেলে গিলাফের একটা কালার আছে। এই কালারগুলো কিন্তু মুসলমানদের মধ্যে মানে এটা হচ্ছে ধর্মীয় একটা বিষয়ে কাজ করে। আবার খ্রিস্টানদের মধ্যে একটা কালার আছে দেখবেন, বৌদ্ধদের মধ্যে দেখবেন একটা কালার আছে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে রিলিজিয়ান্স টাইপে হচ্ছে অ্যাসোসিয়েট করে, আমাদের ইমোশনের সাথে কানেক্ট হয়। আবার ধরেন এই যে ওমেন্স ডে গেল, সবাই পার্পল কালার কেন পরে, কেন হচ্ছে ওই পিঙ্ক কালার পরে যায়?
আমরা বলি না মেয়েদের কালার মানে পিঙ্ক, কোনো ছেলে যদি পিঙ্ক টি শার্ট বা শার্ট পরে ওই সে কাজ, ওর কাজ হয়ে গেছে, সে মানে অন্য জেন্ডার হয়ে গেছে। বিষয়টা এরকম অনেক সময় আমরা বলি না। তো এই যে জেন্ডার বায়োস একটা কালার বললাম, বা জেন্ডার বেস একটা অ্যাসোসিয়েট করার চেষ্টা করলাম, রিলিজিয়ান্স বেস, অথবা আমরা যদি ভ্যালেন্টাইন ডে এর কথা চিন্তা করি, স্পেসিফিক ওই কালার নিয়েই কেন কাজ করি আমরা। হিমু ডে অথবা হচ্ছে বসন্ত, কেন ওই কালারই আমরা কেন ব্যবহার করি, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো কালার অ্যাসোসিয়েট। আপনি যে কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে এটা করতে পারেন। আমরা ফ্রেন্ডস ডেতে কোনো একটা ডিজাইন করবো, তো ফ্রেন্ডস ডেতে কোন কালারটা ফ্রেন্ডসগুলোকে বা ফ্রেন্ডসকে প্রেজেন্ট করে, বিশ্বাস নিয়ে কোন কালার কাজ করে, মানে কোন কালারের মাধ্যমে বিশ্বাস মেসেজ আসে, এই বিষয়গুলো কালার অ্যাসোসিয়েট। বিভিন্ন কোম্পানি কিন্তু এইটার উপরে বেস করে কাজ করে। এই দেখেন এক্সাইটমেন্ট বা বোল্ড কালার যেটা যেটা ইউথকে প্রেজেন্ট করে, সেগুলো কি দেখেন, এই যে কোকোকলা খান, ভার্জিন খান আপনারা, আরসি, তারপর হচ্ছে ক্যান, এই যে ক্যানগুলো খান, তারপর হচ্ছে রেড বুল, এগুলো সব কি আপনার শরীরের মধ্যে মানে এনার্জি দিন, বোল্ড টাইপের এক্সাইটমেন্ট কাজ করায়। দেখেন ওদের সব কালারগুলো দেখেন খেয়াল করে, সব ওই টাইপের কালার। সো এটা হচ্ছে কালার অ্যাসোসিয়েশন। আচ্ছা, কালার নিয়ে আমরা অনেকে বলি এই থিওরিটিক্যাল এই যে বিষয়গুলো, মানে তিনটা পদ্ধতিতে আপনি কালার চুজ করতে পারেন। একটা হচ্ছে সরাসরি আপনি কালারের থিওরি ফলো করে, একটা হচ্ছে আপনি ইমোশনকে কানেক্ট করে, ইমোশনটা হইতে পারে অ্যাসোসিয়েট হইতে পারে টেম্পারেচারের উপর হইতে পারে, ইভেন্টকে কেন্দ্র করে হইতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে ইমোশন। আর একটা হচ্ছে ইন্টারাকশন অফ কালার, মানে সরাসরি আপনি নেচার থেকে কালার পিক করে একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারাক্ট হচ্ছে, সেই ইন্টারাকশনের ভিজুয়ালাইজেশনটা আমার চোখে ঠিক আছে কিনা, সেই প্রসেস। এই তিনটা প্রসেসে আপনি কালার পিক করতে পারেন। তো ইন্টারাকশন অফ কালার, এইটার একটা বই আছে, এই মাইকেল হেইজেন আর গিজমোডো উনি এটা লিখেছেন। তো এই কালারটা কিভাবে কাজ করে, মানে ইন্টারাকশন, ওই বইটার মধ্যে আছে। তো বইটা তো আসলে সমস্তটা পড়ানো সম্ভব না, এটার 5th অ্যানিভার্সারি এডিশন আবার চলে আসছে, এখন তো আরও বেশি আসছে, এটা ইন্টারন্যাশনালি যারা পড়াশোনা করে তাদের বই। তো সেখান থেকে আমি একটা প্রসেস আপনাদেরকে শেষের দিকে দেখাবো, সময় যদি থাকে, আর না হলে যেদিন ক্লাস আছে নেক্সট সেই দিন আবার দেখাবো। তো এই যে নেচার থেকে কিভাবে কালার নেওয়া যেতে পারে সেটার একটা এক্সাম্পল আছে এখানে, ওই কালার ইন্টারাকশন কিভাবে হবে। যেমন আমরা বলি না যে ভাল লাগতেছে না বা বোরিং হয়ে গেছি, চলো একটু ঘুরে আসি, কই যাই, নেচারে যাই, তাই না? কেন যাই? কারণ নেচারটা এমন একটা অর্গানিক বিষয় যেটা গড প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত। তো ওই জিনিসটা এমনভাবে থাকে ওইখানে, যাই দেখি সব কম্বিনেশন ঠিক আছে, লেআউট বলেন, কালার বলেন, ফ্রেমিং বলেন, এলিমেন্ট অর্গানাইজ বলেন, এভরিথিং পারফেক্ট। তো ওইখান থেকে যদি আমরা চাই, সবচেয়ে বেশি ইন্সপায়ার বা ইন্সপিরেশন ওইখান থেকে নিতে পারি। আপনি সরাসরি চলে যান নেচারে, ওখান থেকে দেখেন, আপনি কালার চুজ করেন, ওই কালার আপনার কখনো বোর করবে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার ইন্টারাকশনটা তাহলে কীভাবে হবে, মানে এইখানে যেমন এইখানে দেখেন এই 4-5টা কালার আছে, এইখানে দেখেন 4-5টা কালার আছে, এইখানে 4-5টা, কোন কালারটা আমরা ব্যবহার করবো, 4-5টাই ব্যবহার করবো না, ওইটার ইন্টারাকশন কীভাবে সেটা দেখাবে। তো এইটা হচ্ছে কালার নেচার থেকে কীভাবে নেবেন সেই বিষয়টা। ছবি তুলবেন, কালারটা মানে সেপারেট করবেন, দেন একটা একটার সাথে ইন্টারাক্ট করে যেটা ভিজুয়াল পারফেক্ট হবে সেটা পিক করবেন। থ্যাংক ইউ। আপাতত কালার থিওরি এখানে। কোশ্চেন থাকলে 1 মিনিট 2 মিনিট সময়, যদি কোশ্চেন থাকে কোশ্চেন নেব, না হলে পরবর্তী স্লাইডে চলে যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীময়, এখন এটা শাসন হচ্ছে। আমরা যদি এই নলেজ থেকে পিছিয়ে থাকি তাহলে আমরা আসলেই অনেকটা পিছিয়ে আছি। সো কাজ করি আর না করি এই সম্পর্কে নলেজ থাকা জরুরি। আমরা প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হতে পারবো না, কিন্তু আমাদের কি হইতে হবে, নলেজেবল হইতে হবে। একটা জিনিস জানায় রাখি, আপনারা হয়তো বা খুশি হতেই পারেন, আপনাদের জন্য সরকারিভাবে লং টার্মের মিড লেভেলের একটা কোর্স লঞ্চিং করতেছে ইনশাল্লাহ, ঈদের পরে আপনারা পাবেন। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে 80টা ক্লাস, 4 ঘন্টা করে, অলমোস্ট 4 থেকে 6 মাসের, এবং
কোর্স শেষে আপনারা 13,000 টাকা থেকে 14,000 টাকা পাবেন, কোর্সটা পুরাই ফ্রি, এবং এই কোর্সটা করার পরে জব পাবেন। এখন এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ঈদের পরে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা ঈদের পরে বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ভিজিট করবেন যেগুলো ট্রেনিং প্রোভাইড করে। তো আশা করি ঈদের পরেই কার্যক্রম শুরু হয়ে যাবে। আর আমার জন্য দোয়া করেন যেন আমি এই প্রসেসে থাকতে পারি, তাহলে আপনাদের সাথে হয়তো দেখা হবে। এগুলো রিক্রুটমেন্ট চলতেছে, যাই হোক এটা কথা বলে নিলাম। তো সেটা একটা বিশাল জগৎ আমাদের এখন স্বীকৃতি হিসাবে কোর্সগুলো শুরু, যেটা একদম অফিসিয়ালি সরকারিভাবে বাংলাদেশে শুরু হচ্ছে। যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা কী কী জানা যায় সেটা জানি। সো কী কী জানবো সেখানে অল্প ছোটো আকারে এরকম আছে, আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে স্লাইডের টপিকসগুলো আছে, দেখে নিন, যেগুলো আমাদের কোর্সের মডিউলও চলে আসবে আজকে। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এক কথা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনারা অনেকের অনেক মতামত দিবেন। সেই মতামত আমি একসাথে এখানে লিখেছি। সেই মতামতটা যদি এইভাবে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা এমন এক প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করা, সিদ্ধান্ত নেয় এবং জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা দেয়। হুবহু মানুষের মতোই চিন্তা করবে, সিদ্ধান্ত দিবে, কিন্তু জটিল প্রসেসগুলোর, তাহলে এই জটিল প্রসেসগুলোর সমাধান দেয় বলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগায় গেছে। আর মানুষ কি জটিল প্রসেসের সমাধান দিতে পারে না? জটিল চিন্তা করতে পারে না? পারে। কিন্তু মানুষের যত সময় লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কয়েক হাজার গুণ কম সময়। যেমন আমরা মাঝে মাঝে ফান করি, যার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যে চ্যাট করে, ওখানে লেখে কেমন আছো, ভালো, তুমি কেমন আছো, একদম সেম এরকম। আপনারা যে ফান হিসেবে যদি ওখানে যে বলতে পারেন, আপনাকে লিখতে পারেন যে ভাই আজকে আলুর কেজি কত বাজারে, আজকে আলুর কেজি কত বাংলাদেশ, ভাই ফান সিম্পল, এখানে লিখে দিবে, আপনাকে বলে দিবে। এত ইন্টারেস্টিং বিষয়। আপনারা মানে কি বলে, বোরিং টাইম পাস করেন না? আমি বলবো যখনই আপনার বোরিং হবেন, আপনারা চ্যাট জিপিটিতে চলে যান, জেমিনিতে চলে যান, ডিপসিকে চলে যান, আপনারা কোপাইলটে চলে যান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মজা করেন। ওইখানে বলবেন যে ভাই তুমি তো পিছিয়ে গেছো, ডিপসিক তো আগায় যাইতেছে, দেখবেন কি সুন্দর সুন্দর কথা বলে, মনে হবে যে ভাই একদম মানুষ লিখতেছে। সো ইন্টারেস্টিং বিষয়। তো এই যে চিন্তাগুলো কিন্তু আপনার মানুষ কিন্তু সময় নেয়, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময় নেয় না, যার কারণে ও আগায় যাচ্ছে, মানুষ পিছিয়ে যাচ্ছে। অন্যভাবে বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তার আদলে প্রোগ্রামকে বোঝায়, বিশেষ করে কম্পিউটার সিস্টেম যা মানুষের মতো চিন্তা করে এবং তাকে অনুকরণ করে, তার কার্যাবলী অনুকরণ করে। একটা মানুষ যেভাবে হাঁটে, ওই হাঁটাটাকে অনুকরণ করে, হয়তো বা বেটার কিছু দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? কৃত্রিম একটা বুদ্ধিমত্তা যা কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের আদলে হয়, যেটা একটা মানুষকে ফলো করে আসলে বা অনুকরণ করে তার কার্যটা সম্পন্ন করে। এটা আসলে একটা প্রযুক্তি বা মেশিন। এখন গুরুত্বপূর্ণ কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? অবশ্যই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই পরিমাণে তোলপাড় করে ফেলছে, সেই পরিমাণ হয়তো আমরা ফিলটা বুঝি নেই। কিন্তু যারা এখনও নতুন আমাদের সেক্টরে আসতেছেন, তাদের শুধুমাত্র নর্মাল বেস স্কিলড হইলে হবে না, আর্টিফিশিয়াল বেস স্কিল হইতে হবে। তো গবেষণা থেকে শুরু করে প্রযুক্তি বলেন, শিক্ষা বলেন, এডুকেশন, প্রত্যেকটা সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব আছে। যেমন আপনি দেখেন দক্ষতা বৃদ্ধি, আপনি এই যে বললাম বিগ ডেটা নামে এখন একটা বিশাল সাম্রাজ্য আছে। বিগ ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স নামে একটা, প্রত্যেকটা মানুষ এখন একটা ডেটা, প্রত্যেকটা ইনফরমেশন এখন গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে যারা নেক্সট ওয়ার্ল্ডে এটা নিয়ে যারা খেলবে, তারাই আসলে পারফেক্ট খেলোয়াড়। তো এই যে দক্ষতা গতিতে, এই যে বিশাল বিশাল ডেটা নিয়ে কাজ করা, বিশাল বিশাল ডেটার প্রসেসিং করার যে দক্ষতা, এই দক্ষতা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক হেল্পফুল, নির্ভুলভাবে কাজ করে। আপনাকে 5,000 ডেটা দিলে আপনি টাইপিং করলে ভুল হবেই, মাস্ট বি, কিন্তু সেই ভুল আর্টিফিশিয়ালের হবে, কিন্তু সেটা কম হবে তুলনামূলক। সিদ্ধান্ত গ্রহণ, যে আগে বললাম জটিল জটিল বিষয়, আপনার আগুন লাগলো শিল্পেতে, আপনার ঘরে আগুন লাগলো, এখন আপনি কি করবেন? হয়তো বা এরকম হইতে পারে যে আপনি আগে মাল সাবান এই সেই হ্যান ত্যান ব্যবহার করবেন, আপনি বাড়িওয়ালারা জানাবেন এই সেই, কিন্তু ওর কাছে এমন একটা বিষয় থাকবে, ও আগে আপনার এই কাজগুলো করে ফেলবে। এই যে সিদ্ধান্তগুলো, আবার আপনার ইমোশনাল হিট করে না, আপনার কাছে আপনার বন্ধু টাকা চাইছে 500 টাকা,
কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে, টাকা আছে, মাগার ওই ফ্রেন্ড তো 10 বছরও আমার সাথে যোগাযোগ করেন, হঠাৎ করে আমার কাছে টাকা চাইছে, এখন আমি তারে কিভাবে না করব? এ তো মহা একটা বিপদে পড়ে গেছি, ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। হ্যাঁ, আবার ধরেন মস্কারি করলাম আর কি, সেটা হচ্ছে এরকম যে আপনি ধরেন এক জায়গায় ডেটে গেলেন, এখন বন্ধু বা বান্ধবীকে বলতে পারতেছে না পকেটে টাকা নেই। এই যে বিগ সিদ্ধান্ত, সিম্পল সিম্পল বিগ সিদ্ধান্ত, এইখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বলে দিবে যে না ভাই এরকম এরকম। মজাও করে বললাম, যদিও বিষয়টা এরকম। স্বায়ত্তশাসন, যেটা হচ্ছে নিজে নিজে শিখে, তাই না? বাংলাদেশে তো স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান আছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করে অন্য কেউ। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা বিষয়, ও নিজে নিজে শিখবে, ও নিজে নিজে শিখে নিজে নিজে আপনার এটা কাজ করবে। কিন্তু প্রথমে আপনাকে একটা বেসিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওকে একটা পথ দেখাই দিতে হবে, তারপর ও নিজে থেকে চিনবে। যেমন আপনি ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন কাজ করলেন, যেমন চ্যাট জিপিটি যখন আপনি কাজ করবেন, প্রথমে আপনি কি করলেন, আপনি ধরেন আপনি বললেন যে হোয়াট ইজ টাইপোগ্রাফি। এখন ও বুঝে ফেলবে যে আপনি ওরা যেহেতু টাইপোগ্রাফি সম্পর্কে কোশ্চেন করছেন, তাহলে নেক্সট কোশ্চেনগুলো হয়তো টাইপোগ্রাফি রিলেটেড আসতে পারে, বা আপনাকে জিজ্ঞেস করবে যে টাইপোগ্রাফির এই সেক্টরটা সম্পর্কে আপনি কি আরও জানতে চান কিনা। তখন আপনি মনে হবে ওয়াও, এই জিনিসটা তো আমার মাথায় নেই। তো ও এই যে নিজে থেকে শিখছে, এটা শিখছে কীভাবে? ধরেন এই যে অনেকে এসে ওর এখানে কাজ করে, এইটার পরে ওইটা নিয়ে হচ্ছে কি হয়, স্বাভাবিকভাবে এইটার পরে এইটা চলে আসার কথা, ও এটা শিখে রাখছে, ঠিক আছে? এইটা আপনাকে হেল্প করে। এই যে বিষয়টা স্বায়ত্তশাসিত, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট। কেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন? এই কারণে ব্যবহার করবেন। কেন একজন এমপ্লয়ারগুলা হায়ার করবে, তাই না? এই কারণে হায়ার করবে। ব্যবসা অর্থনীতিতে প্রভাব ফেলে দারুণভাবে, এখন ব্যবসা অর্থনীতিতে প্রভাব ফেলছে। আপনি জানেন যে এমপ্লয়ি কমে যাচ্ছে, ইভেন আমেরিকার একটা কোম্পানিতে অলরেডি একটা ব্যাংকে সব আর্টিফিশিয়াল বেস হয়ে গেছে। সামাজিক উন্নয়নে আছে, এর মধ্যে নিরাপত্তা সুরক্ষা আছে, এআই বেস সিকিউরিটিগুলো বিশ্বে একদম টপ লেভেলের সিকিউরিটি, এআই বেস সিকিউরিটি। এছাড়াও দৈনন্দিন জীবন আছে, খেলাধুলা থেকে শুরু করে শিক্ষা, মেডিকেল, আরও অনেক বিষয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব অসীম। এখন গ্রাফিক্সে আসলে এটা গুরুত্ব কতটুকু? গ্রাফিক্সের গুরুত্ব অনেক। আমরা মনে করছি, আগেও মনে করছি, এখনও মনে করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জায়গা খেয়ে ফেলছে, আমরা আমাদের চাকরি হারাই ফেলছি। ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চ্যাট জিপিটি নিজের চাকরি হারাই ফেলতেছে, ডিপসিক আসার পরে লাগে গেছে না ভাবা শেখা। বিষয়টা কেউ বলতে পারবো না যে চাকরি হারাবে কি না, বা হারাবে না। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যদি চ্যাট জিপিটি ডিপসিকের চেয়ে এমনভাবে পিছিয়ে যায় যেখানে ডিপসিক চ্যাট জিপিটির দ্বিগুণ কিছু নিয়ে আসছে, তাইলে ডিপসিক মানুষ ব্যবহার করা শুরু করে দিছে, চ্যাট জিপিটি পিছিয়ে গেছে। কিন্তু ডিপসিক যদি নিজের আপডেট করে রাখে বা আপডেটে থাকে, তাহলে কিন্তু এই চ্যাট জিপিটি, তাহলে কিন্তু ডিপসিক চ্যাট জিপিটিকে রিপ্লেস করতে পারবে না। তাহলে এই যে বিষয়টা হচ্ছে, বরং আমরা যদি নিজেকে আপডেট রাখি, তাহলে আমাদের এর জন্য এটা ভয় না, নতুন সম্ভাবনা তৈরি হবে। এই যে বললাম, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোর্স আসছে, এই কোর্সটা করে কি করবে? চাকরি তো করবে, তাই না? তো চাকরি করলে এটার কি হচ্ছে? এটা সেক্টর তৈরি হচ্ছে না? এটা কি অকুপেশন তৈরি হচ্ছে না? তাহলে এটা কি হচ্ছে? সম্ভাবনাময়, এটা সম্ভাবনা দ্বার উন্মোচন হচ্ছে। আমাদের সৃজনশীলতা বৃদ্ধি হবে। যেমন আমরা লোগো ডিজাইন করতে যাবো, তখন দেখবেন আমরা কনসেপ্টগুলো কত সুন্দর, কত ইজিলি আমরা কনসেপ্টগুলো জেনারেট করে ফেলতে পারবো। আমাদের সৃজনশীলতা বৃদ্ধিতে এটা অনেক কাজ করে। কাজের গতি বৃদ্ধি, আপনি 100 ইমেজ নিয়ে কাজ করবেন, 100 ইমেজকে ইমেজ রিটার্সের কাজ করতে যেই সময় লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করেন, কমান্ড দিয়ে দেন, দেখুন অল্প সময় লেগে যায়। যেমন আমি আমার একটা ছবির স্কেলিংয়ের কাজ করছি কিছুদিন আগে অ্যাডভার্টাইজের জন্য, তো এখানে স্কেলিংয়ের কাজ করছি, জাস্ট ওরে দিয়ে দিছি, ওরে বলে দিছি এটাকে স্কেল আপ করে দাও, ও স্কেল আপ করে দিচ্ছে, ও আমার ব্রন টোন রিমুভ করে, আমার ফেস টেজ স্মুথ করে, কালার এনহ্যান্স করে, যাবতীয় করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু এই কাজটা আমি যখন ম্যানুয়ালি করতাম, তখন আমার ব্রন রিমুভ করতে হতো ফটোশপে, আমার এটাকে স্মুথ করতে হইতো, ফ্রিকোয়েন্সি সেপারেশন করতে হইতো, লেয়ার ম্যানেজমেন্ট করতে হইতো, কালার কারেকশন করতে হইতো, সেভ দিতে হইতো, অত কাজ। এখন যে এই ম্যানুয়াল প্রসেসে কাজটা করবে, তারও কাজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে করছে তারও কাজ হচ্ছে। বাট যে ম্যানুয়ালি করছে তার হয়তো বা আধা ঘন্টা লাগছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে করছে সে 5 মিনিট, সাপোজ 5 মিনিটের মধ্যে করে ফেলছে। তাহলে ক্লায়েন্ট তো তাকেই নিবে যে ফার্স্ট কাজ দিল এবং নির্ভুলভাবে। তাহলে বরং কি হইলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানলে আপনার আরও আগে যাওয়া হইলো, আপনার কাজ যাচ্ছে না, বরং না জানলে পরে আপনার কাজ যাচ্ছে। অটোমেশন হচ্ছে, একই কাজ যদি বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে আপনার নিজের করতে হবে না, আপনি অটোমেশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করবেন, একই কাজ যদি বারবার হয়।
ব্যক্তিগতকরণ, আপনার পার্সোনাল চয়েস থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে ব্যক্তিগত, সেই বিষয়টাও আপনি এখান থেকে আনতে পারবেন। ডেটা বিশ্লেষণ, আমরা বড় বড় ডেটা নিয়ে যে কাজ করি, এই ডেটার উপরে ডিপেন্ড করে আমরা যে অডিয়েন্স নিয়ে ডিজাইন বানাই, অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে ডিজাইন বানাই, এইটা কিন্তু আপনি হয়তো বা 10টা কোম্পানি রিসার্চ করে ডিজাইন বানাবেন, 10টা কম্পিটিটর ডিজাইন রিসার্চ করে ডিজাইন বানাবেন, কিন্তু আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন যে আমার এই অডিয়েন্স, এই ডেটার উপরে ডিপেন্ড করে তুমি এটা করে দাও, ও বানাই দিবে। যেমন ইন্টারেস্টিং বিষয়কে আপনারা করেন কিনা আমি জানি না, আমি নিজে ধরেন অনেক সময় আমি ছবিতে কি ক্যাপশন লিখবো পাই না, সত্য কথা। তো তখন কি করি, ছবিটা আপলোড করে বলি যে এই ছবিটার জন্য পারফেক্ট কতগুলো ক্যাপশন আমাকে দিয়ে দাও যেটা এই প্ল্যাটফর্মের জন্য আমার পারফেক্ট মনে হবে। তো সুন্দর করে এই ক্যাপশন, এই ছবিটার জন্য যেই ক্যাপশন বা এই ছবিটার রিলেটেড যে লেখাগুলো আছে ও দিয়ে দেয়, চমৎকার লেখা দেয় যেগুলো আমার মাথায় আসেও না। তো ও অ্যানালাইসিস করে দিয়ে দেয়, ও ওই ছবিটার দিয়ে দেয়। আবার আমি কিছু মাঝে মাঝে এরকম কিছু ডেটা দিয়ে দিই যে এটা এই ডেটাগুলো দিয়ে আমাকে একটা পুরো পূর্ণাঙ্গ একটা লিখে দাও, কভার লেটার লিখে দাও, বা একটা রচনা লিখে দাও, বা একটা স্ক্রিপ্ট লিখে দাও, তাই না? এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যেমন কয়েকদিন আগে আমার একটি স্টুডেন্ট বলতেছিল, চমৎকার লাগছে বিষয়টা আমার, বললো স্যার আমার যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের যে বস, উনি প্রতিদিন থাম্বনেইলের জন্য বলে যে কি কি থাকতে পারে থাম্বনেইলে, এই জিনিসগুলো আমার মাথায় থাকে না, তোমরা বলো তো। তো এখন উনি বলতেছে স্যার উনি একটা ডিপার্টমেন্ট হেড, ওনার মাথায় এগুলো থাকার কথা না, আমরা জানি বুঝি, কিন্তু আমাদের মাথায় থাকে কেমনি স্যার? উনি যখন বলছে সরাসরি, আমি কি করছি, চ্যাট জিপিটিতে যে প্রশ্ন করছি যে একটা ইউটিউব থাম্বনেইলের জন্য পারফেক্ট কী কী বিষয়, কোন কোন বিষয়গুলো ফোকাস রাখতে, সেগুলো লিস্ট দিয়ে দাও। তো লিস্ট দিলে আমি সরাসরি গ্রুপে দিলাম, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু সে এই জিনিসটা কিন্তু করতে পারতো। তো আমার কাছে আসলেই দারুণ লাগছে যে আরে বিষয়টা তো খুব চমৎকার বিষয়, যে আসলেই তো সে মানে এই যে ডেটাটা বিশ্লেষণ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিল, দারুণ একটা রেজাল্ট পেল। তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের গ্রাফিক ডিজাইনে, সো বরং বলতে পারেন যে এটা আমাদের আশীর্বাদ স্বরূপ। তো বেস্ট কিছু টুলস আমি এখানে রেখে দিছি, এটা নিয়ে কথা বলবো না, এটা আপনারা এখানে আমি স্টিল রাখলাম, যেহেতু স্লাইডটাও দিয়ে দিব না, তো ওইখানে লিখিত আকারে থাকবে, কোনো টেনশন নেই, আপনারা এখান থেকে দেখে নিয়েন। এই সাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুঁজবেন, একটু সার্চ দিবেন। তো এর মধ্যে অলরেডি কতগুলো পেইড অলরেডি হয়ে গেছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা বিষয়, ওরা মজা দেয় আগে, মজা দিয়ে যখন মজায় আমরা মজে যাই তখন আমাদের কাছ থেকে টাকা চায়, সাবস্ক্রিপশন চায়। না 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 দিলে কী করে, না দিলে লিমিটেড একটা টাইম দিয়ে দেয়, বা লিমিটেড একটা ক্রেডিট দিয়ে দেয়, বা লিমিটেড একটা ডিজাইন দিয়ে দেয়, এর বাইরে আমরা পার ডে করতে পারবো না। তো যদি আমরা প্রফেশনাল হয়ে যাই তখন তো ডেফিনেটলি আমরা পারচেসে যাবো, আর যদি প্রফেশনাল না হই তাহলে পরে কী করবো, এখান থেকে আমরা ফ্রিগুলো খোঁজার চেষ্টা করবো। সো এই সাইটগুলো আমরা বিভিন্নভাবে ব্যবহার করবো, আমি এখানে দিয়ে দিলাম। এবার আসেন প্রম্পট কি, হোয়াট ইজ প্রম্পট? প্রম্পটটা হচ্ছে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করব, সেই কন্ট্রোলিং কমান্ড বা কন্ট্রোলিং নির্দেশনাকে বলা হয় প্রম্পট। এক কথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন টুলসকে যেই কমান্ড বা নির্দেশনা দেওয়া হয় তাই মূলত প্রম্পট। এই এআই মডেলগুলোকে কন্ট্রোল যেভাবে করা হয় বা আউটপুট যেভাবে বের করা হয়, এটাকে বলা হয় প্রম্পট। আর এই প্রম্পট নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ার বলা হয়। আর এই পুরো মেকানিজমকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যারা কাজ করে তারা প্রম্পট ইঞ্জিনিয়ার, মেকানিজমকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে দেখেন এখন সেক্টরটা কত বড় হয়ে গেল, একটা দিয়েই প্রম্পট ইঞ্জিনিয়ার নামে এখন হায়ার করছে মানুষ। একজন প্রম্পট ইঞ্জিনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মডেলগুলোকে সঠিক নির্দেশনা দিয়ে তার কাজ বের করে আনে, এবং এক কথায় সে কিভাবে কাজ করে, কি আউটপুট আসবে, কি এই বিষয়গুলো নিয়েই মোটামুটি কাজ হয়। একটা কোম্পানির জন্য প্রম্পট ইঞ্জিনিয়াররা কী করে, সেই কোম্পানির টোটাল বিষয়গুলো কত ভালোভাবে প্রম্পট জেনারেট করতে পারে, প্রম্পট বের করতে পারে, এইগুলো নিয়ে কাজ হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, কখনো যদি কোনো ফ্রি কোর্স, পেইড কোর্স, অল্প টাকার কোর্স যদি পান এরকম প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেভাবে পান ইনভলভ হওয়ার চেষ্টা করেন। আগামী দিনগুলোতে এটা আপনাকে অনেক বড় একটা হেল্প করবে। ইভেন আপনি তখন ইন্ডিভিজুয়ালি এই প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে নিয়োগ করতে পারবেন অন্য কোনো জায়গায়। সো দেখেন এখানে একটা প্রম্পট আছে, ক্রিয়েট এ কালারফুল ফটো অফ এ সন উইথ এ ফাদার অ্যাস্ট্রোনট অ্যান্ড এ ক্যাট ইন ফ্রন্ট অফ গ্যালাক্সি স্পেস। সো এই প্রম্পটটা দেওয়ার পরে একটা রেজাল্ট বেরোয়েছে, সেই রেজাল্টটা এটা। এখন এই প্রম্পটটায় আগে আমাকে ক্লায়েন্ট কীভাবে দিত, ক্লায়েন্ট দিত আমাকে ডেসক্রিপশন আকারে। সেই ডেসক্রিপশন অনুযায়ী আমি ম্যানিপুলেশন করতাম, ডিজাইন করতাম, তখন আউটপুট বের হইতো। কিন্তু এখন সেই ডেসক্রিপশনটা কি আমি আমার মতো বুঝে ক্লায়েন্টের চাহিদাকে মাথায় রেখে
আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে লিখে দিচ্ছি যে এরকম আমি কিছু চাচ্ছি, তুমি করে দাও। এইবার আমি বলতে পারেন যে থার্ড পার্সন হলাম, ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনলাম, থার্ড পার্সন হলাম, কাজ করাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে। এইবার সে একটা আউটপুট বের করে দিল। সো দিস ইজ প্রম্পট। ধন্যবাদ। আপাতত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা। আর একটা বিষয় একটু দেখাই দিব, যদিও সেটা হচ্ছে এই স্লাইডে নাই, তো ওই স্লাইডটার ডিটেলসটা দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আমরা পারবো, তারপরে আবার একটা লিঙ্ক দরকার হলে আরেকটা লিঙ্ক দিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু মূল বৈশিষ্ট্য আছে, এগুলো এই যে কীভাবে কাজ করে এখানে দিয়ে দেবো আমি, এই স্লাইডগুলো সমস্যা নেই। কীভাবে কাজ করে কোথায় কোথায় এখানে আছে সেগুলো, এই যে এটা দেখাতে চাচ্ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরের মধ্যে মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, নিউরাল নেটওয়ার্ক আছে। সো আমরা মোটামুটি ডিপ লার্নিংয়ের মধ্যে আসি। সো এই ডিপ লার্নিংয়ের মধ্যে আমরা যে আসলে কাজগুলো করি, তো এখানে দেখেন এই যে ইনপুট একটা প্যাটার্ন আসে, এটা ইনপুট দেওয়া হয়। এই ইনপুটটা দেওয়ার পরে সে প্যাটার্নটাকে চেনার চেষ্টা করে, যেটা আসলে কী ধরনের প্যাটার্ন, এটা অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, এই প্যাটার্নটাকে ও আগে চিনে। ডিপ লার্নিং প্রসেসের মাধ্যমেও চেনার চেষ্টা করে। তো এরপর হচ্ছে ও একটা প্রেডিকশন করে যে এটার সম্ভাব্য একটা আউটপুট এইটা হতে পারে, এইটা হচ্ছে ও প্রসেস করে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে হচ্ছে প্যাটার্নটাকে চেনার চেষ্টা করে, নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে প্রেডিকশন নেয় এবং পারফর্ম করে হচ্ছে এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে, যেটাকে আমরা আউটপুট বলি। দিস ইজ এআই প্রসেস। এটা ছোট্ট আকারে ডায়াগ্রামে থাকলেও এটা বিশাল বড় একটা প্রসেস। যে বললাম যদি কোর্স হয় তাহলে এইটা নিয়েই ডিটেলসে তখন আলোচনা হবে। এটা হচ্ছে প্রসেসটা। তো এআইয়ের উত্থান আছে, এআইয়ের হিস্টোরি আছে, এখানে অনেক কিছু লেখা আছে, পড়ে নিন। কত সালে? 1945 সালে মূলত প্রথম এটা আসে। হ্যাঁ, 1945 সালে এটা আসে, কিন্তু 1955 সালে ওই একটা গবেষণার উপরে ডিপেন্ড করে অ্যালান টুরিং একটা গেম আনে। এই গেমটার মাধ্যমে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু হয়। এই এআইয়ের একটা শীতল যুগ যায়, ওই শীতল যুগে এটার উপরে গবেষণা কম হয় বা এটা স্থবির হয়ে পড়ে বলি আমরা এই যে কম্পিউটার বা ইন্টারনেটের রেভুলেশন আমরা দেখতে পাই। এখানে মোটামুটি আসলে ওই যে জিনিসগুলোই বলছি সেগুলো আর একটা বিষয় এখানে আছে। তো এই আর কি দেখাই দিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নেব। সো এখন আমরা থট অ্যাবাউট লোগো ডিজাইন। লোগো ডিজাইনের কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, সেগুলো আমরা জানবো, তারপর আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোতে যাব। সো যা যা থাকবে এখানে আছে বরাবরের মতোই, স্লাইডে যা যা থাকবে এগুলো আছে এখানে। সো এখন হচ্ছে হোয়াট ইজ ব্র্যান্ড। আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বলি, সে ব্র্যান্ড আইডেন্টিটি কি এটা একটু জানি। ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে একটা ভিজুয়াল এলিমেন্ট অফ এ ব্র্যান্ড, সাচ অ্যাজ কালার, ডিজাইন, লোগো ইত্যাদি। মানে আপনি কনজিউমারের মাইন্ডে একটা ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যেই এলিমেন্টগুলোকে দিয়ে প্রতিষ্ঠা করেন সেগুলোকেই ব্র্যান্ড আইডেন্টিটি বলা হয়। ভিজুয়াল কিন্তু এলিমেন্ট হইতে হবে, প্রোডাক্ট না। এখানে ভিজুয়াল প্রোডাক্ট না, ভিজুয়াল এলিমেন্ট বলতেছি আমি। এখন কেন ব্র্যান্ড আইডেন্টিটি সম্পর্কে জানবো? দেখেন, ডিজাইনার হচ্ছেন, ব্র্যান্ড আইডেন্টিটি কি জানেন না? ইন্টারভিউতে কোশ্চেন করবে, ভাই ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আপনি কি বোঝেন? তখন কিন্তু থতমত খেয়ে যাবেন। সোজা কথা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে একটা ব্র্যান্ডের ভিজুয়াল এলিমেন্ট হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। তাহলে ভিজুয়াল এলিমেন্টগুলো কি? কালার, ডিজাইন, লোগো। কালার এই যে যেমন হচ্ছে আমরা রবির কথা বলি, গ্রামীণ ফোন কথা বলি, বাংলালিংকের কথা বলি, এগুলোর কালার ব্র্যান্ড আইডেন্টিটি। ওদের কালার দেখলেই কিন্তু আমরা বুঝি এটা এই কোম্পানির আইডেন্টিটি। ডিজাইন দেখলেই বলি আমরা, বিভিন্ন সময় দেখি এই ডিজাইনটা এই কোম্পানির। যেমন আপনারা দেখবেন, আমি প্রায়ই এটার উদাহরণ দিই, ডাচ বাংলা ব্যাংকের একটা ডিজাইন, নিচে দেখবেন একটা শেপ ব্যবহার করে ওরা 3টা কালারের, দেখলেই মনে হয় এটা ডাচ বাংলা ব্যাংকের ডিজাইন। এইরকম
তারপরে লোগো, আমরা আমাদের ডিজাইনে লোগো ব্যবহার করি, তাই না? প্রত্যেকটা ডিজাইনে আমরা লোগো ব্যবহার করি, তো লোগো দেখেই মনে হয় যে এটাই কোম্পানি। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, এগুলো কি ব্র্যান্ড আইডেন্টিটি। একটা ব্র্যান্ড আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্র্যান্ড আইডেন্টিটি ইজ হাউ এ ব্র্যান্ড ওয়ান্ট টু বি রিকগনাইজড বাই ইটস টার্গেট অডিয়েন্স। কিভাবে আসলে টিকে থাকবে, মনে রাখবে, তার মধ্যে বিষয়গুলো কাজ করে যেভাবে, সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। গুরুত্বপূর্ণ কিনা আসলে, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় কিনা এটা দেখি। দেখেন, একটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি আপনাকে একটা কোম্পানির গল্প বলতে হেল্প করে, সহায়তা করে, কানেক্ট করতে সহায়তা করে ডিপার লেভেলে অডিয়েন্সের সাথে, এবং একটা ট্রাস্ট, লয়ালিটি বিল্ড করে। যেমন আপনি কিন্তু অনেক কোম্পানির গল্প আছে, যে গল্পের সাথে কিন্তু আপনাকে কানেক্ট করাই ফেলছে অলরেডি, আমরা গল্পের মাধ্যমে কিন্তু কানেক্ট হয়ে যাই। তারপরে হচ্ছে আমরা আমাদের যে ট্রাস্টের ব্যাপারটা চলে আসে। যেমন আপনি দেখেন, আমরা জুতার কথা যদি বলি, নির্দ্বিধায় বাটায় গিয়ে জুতা কিনি, জানি আমরা বাটার জুতা কোয়ালিটি আছে, ট্রাস্ট করে ফেলছি আমরা, ওরা আমাদের একটা ট্রাস্ট লেভেল বানায় ফেলছে। এটা কি দ্বারা? ওদের কোয়ালিটি দ্বারা। এখন ওই কোয়ালিটিটা তো আগে আপনি ওই ব্র্যান্ড হিসেবে চিনবেন, তো ওরা চিনেই শিখবে যে বাটার লোগো দেখছেন, বাটার কালার দেখছেন। এখন যদি বাটার লোগো না রাখে কেউ, কিন্তু আপনাকে ডাকে বাটা বলে, আপনি জীবনও যাবেন না। খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি আপনার কনজিউমারকে রিকগনাইজ এবং রিমেম্বার করাইতে হেল্প করে। সাকসেসফুল ব্র্যান্ড হিসাবে তৈরি করতে এই ব্র্যান্ড আইডেন্টিটি হেল্প করে। কম্পিটিটিভ বা ক্রাউডেড কম্পিটিটিভ মার্কেটে আপনাকে ভিন্নতা, আপনাকে এস্টাবলিশ করার জন্য এই ব্র্যান্ড আইডেন্টিটি হেল্প করে। যেমন আপনি আপনার একটা সত্তা তৈরি করবেন, এটা এই ব্র্যান্ড আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ব্র্যান্ড হিসাবে তৈরি করতে। এখন আসেন, এই যে বললাম যে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে কি আছে, সাচ অ্যাজ কালার, ডিজাইন, লোগো, এই যে বললাম, বা এই টাইপোগ্রাফি হতে পারে, ইটিসি। তো তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই ডেফিনেশন অফ লোগো তাহলে কি হইতে পারে? এক কথায় যদি আমরা বলি, এ লোগো ইজ এ ভিজুয়াল সিম্বল অর এলিমেন্টস বলতে পারেন, অর মার্ক বলতে পারেন, ইউজ টু রিপ্রেজেন্ট এ কোম্পানি, অর্গানাইজেশন, প্রোডাক্ট, সার্ভিস অর ব্র্যান্ড। একটা ভিজুয়াল সিম্বল, মার্ক অথবা ভিজুয়াল এলিমেন্ট কি করবে? একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার হবে। হইতে পারে কোম্পানি, হইতে পারে অর্গানাইজেশন, হইতে পারে একটা প্রোডাক্ট, হইতে পারে সার্ভিস, হইতে পারে ব্র্যান্ড। প্রোডাক্ট কি? যেমন আপনার ওষুধ কোম্পানি দেখবেন, প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন ড্রপার দেখবেন, চোখের ড্রপার, তারপরে হচ্ছে ভ্যাকসিন দেখবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখবেন লোগো আছে, নাম আছে প্রোডাক্টের জন্য। চিপসের জন্য একটা, একই কোম্পানি চিপসের জন্য একটা লোগো, তারপর চানাচুরের জন্য একটা লোগো, প্রত্যেকটার জন্য। আবার সার্ভিস দেখেন, যেমন আপনি একটা এজেন্সি চালাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছেন, গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, অ্যানিমেশন, ভিডিও, ওই অ্যানিমেশনকে প্রেজেন্ট করার জন্য, গ্রাফিক্স ডিজাইনকে প্রেজেন্ট করার জন্য একটা সিম্বল ব্যবহার হয়, ওইটাই একটা লোগো। একটা অর্গানাইজেশনে আপনি লোগো ব্যবহার করছেন ওটা বোঝানোর জন্য। আপনি একটা মেসেজ দেওয়ার জন্য বলছেন, ডানে মোড় আছে, আপনার হচ্ছে এখন থামতে হবে, সামনে স্কুল আছে, দিস ইজ সিম্বল, দিস ইজ সামথিং রিপ্রেজেন্ট করে এটা, ওইটাও লোগো। সো ইটস এ ভিজুয়াল টুল টু কমিউনিকেট ইয়োর মেসেজ, আমার মেসেজের সাথে যোগাযোগ তৈরি করার চেষ্টা করে কি দিচ্ছি। তো লোগো 3-4টা বিষয় নিয়ে হতে পারে, আইদার টেক্সট, কালার, শেপ অ্যান্ড ইলাস্ট্রেশন, অথবা সবগুলোর কম্বিনেশন হতে পারে। শুধু টেক্সট দিয়েও লোগো হয়, টেক্সট আর কালার দিয়ে লোগো হয়, কিন্তু শুধু কালার দিয়ে তো আর লোগো হবে না, শেপ থাকবে, মানে এরকম কিছু, মানে কম্পোস্ট অফ টেক্সট, কালার, শেপ অ্যান্ড ইলাস্ট্রেশন। জাপানিজ লোগোগুলোতে খুব বেশি ইলাস্ট্রেশন ব্যবহার হয়, চাইনিজ লোগোগুলোতে ওরা এই আমাদের মতো এত এরকম জটিল চিন্তা করে না, ওরা ওদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। আমার জাপানিজ একটা এম্বাসির সাথে কাজ করা হয়েছিল একটা ইভেন্ট নিয়ে, তখন ওদের লোগো দেখছিলাম যে ওরা ওদের সংস্কৃতিকেই তুলে ধরছে সরাসরি লোগোর মধ্যে, এমব্লেম টাইপ লোগো আর কি। ইম্পর্টেন্স অফ লোগো, ওইখানে তো ব্র্যান্ড আইডেন্টিটি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, এখন লোগোর ইম্পর্টেন্স আসলে কি? এ লোগো, এ গুড লোগো ইজ কি টু সাকসেসফুল ব্র্যান্ডিং। একটা ভালো সাকসেসফুল বা সফল একটা ব্র্যান্ড বা ব্র্যান্ডিং করার জন্য একটা লোগো ইম্পর্টেন্ট। এমন লোগো বানাইছেন যেই লোগো দেখলে আপনার কোম্পানি ডিফাইন করা যায় না, যেই লোগোর মাধ্যমে আপনার ভিজুয়ালাইজেশন ঠিক হচ্ছে না বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন, তাহলে আসলে নেই। আবার অনেক সহজ লোগো আছে, অনেক বিষয় আছে যেগুলো খুব সহজেই
মানুষ অ্যাকসেপ্ট করে ফেলে। লোগো ক্যান প্লে ক্রুশিয়াল রোল ফর ইউর ব্র্যান্ড, হেল্প টু এস্টাবলিশ ইউর আইডেন্টিটি। দেখেন, লোগো মেক্স দ্য ফার্স্ট ইমপ্রেশন। আমরা বলি না আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আগে আমরা কোম্পানির বাইরের জিনিসটা দেখি করি, মানে একটা জাজ করে ফেলি। সো বিষয়টা এরকমই। ধরেন আমরা ডিজাইনার, আমরা এখন কিন্তু মানুষের ডিজাইন দেখে ক্রিটিসাইজ করি, তাই না? তো লোগোটার ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্রিয়েট ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড লয়ালিটি, বিল্ড ট্রাস্ট, ক্রেডিবিলিটি, কানেক্ট ইমোশনালি, ডাজ মেমোরাবেল, গ্রাব অ্যাটেনশন ফ্রম আদার। এই যে নগদ, বিকাশ, উপায়, রকেট বলি, দেখেন এক একভাবে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে সেটা হয়েছে, অ্যাটেনশন নিচ্ছে। আবার ইমোশনালি কানেক্ট হয়। ওই যে ছোটোবেলায় আমরা মিস্টার টুইস্ট খাইছি, জেমস কোকোলা, তারপরে হচ্ছে বিটল বিস্কুট। আমাদের শৈশবের দিনগুলোতে রজনীগন্ধা, কালো কেশ চুলের অ্যাডভার্টাইজ ছিল, তারপর হচ্ছে গ্লুকোজ বিস্কুট ছিল, আপনি কেয়া কসমেটিক ছিল, দেখেন আরও অনেক বিষয় ছিল, তিব্বত ছিল, কেয়া কসমেটিক্স। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সাথে এখনও কানেক্ট হচ্ছে ইমোশনালি। ওই যে ওর যে লোগোগুলো, ওগুলোও কিন্তু আমাদের কানেক্টেড। আমরা বলি না যে আমাদের শৈশবের হিরো, অনেক সময় বলি না? তো ওই হিরোগুলো কোনো ব্র্যান্ড, কোনো মানে অনুষ্ঠানের সাথে কানেক্টেড ছিল, তাই না? ইমোশনালি আমরা এখন কানেক্টেড হয়ে গেছি। এই যে বিষয়গুলো, কসকো সাবান, হ্যাঁ আসলে এমন একটা সময় ছিল যেটা গ্রামে বিয়ে হবে তো কসকো সাবান থাকবে না, ইভেন ঢাকায়ও এইটা হবে না, মানে বিষয়টা এরকমই। কিন্তু দিনের সাথে সাথে এখন বলা হচ্ছে যে অহংকার করতে নাই, এক সময় কসকো সাবান এখন বেসিনে থাকে। বিষয়টা এরকম হয়ে গেছে। তো আসলে বিষয়টা এরকম, যেমন আগের রজনীগন্ধা তেল এখন আর আমরা ব্যবহার করি না ওইরকম, তাই না? তারপর আলমের 1 নং পচা সাবান, আপনারা যারা জানেন। তারপর জেট নামে এক ধরনের হুইল পাউডার ছিল, ডিটারজেন্ট পাউডার আর কি। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা এক ধরনের বিস্কুট খাইতাম, পাইনঅ্যাপেল বিস্কুট, আপনাদের মনে আছে কি না? গ্রামে বেড়াইতে গেলেই এই পাইনঅ্যাপেল বিস্কুট, বোম্বে চানাচুর নিয়ে যাওয়া হইতো, বা আমাদের এই ঢাকাতে আসলেও এরকম হইতো। সো এটা খুবই নস্টালজিয়া বা আমাদের এই ইমোশনালি একটা কানেক্টেড বিষয়। তো দেখেন, এখানে বিখ্যাত মনীষীরা যারা আছে, লোগো নিয়ে কাজ করে, ডিজাইন নিয়ে কাজ করে, তাদের কিছু উক্তি আপনাদেরকে রিলেট করার চেষ্টা করছি। এই লোগো ডাজেন্ট সেল, ইটস আইডেন্টিফাই। আপনাকে মনে রাখতে হবে, একটা লোগো আপনাকে সরাসরি সেল করাবে না বা বেচবে না, সরাসরি ওইভাবে যদি বলি, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। পল র্যান্ড নামে এক ভদ্রলোক আছেন, ডিজাইনার, বিশ্ববিখ্যাত, তিনি এই কথা বলে গেছেন। আরেকজন বলে গেছে, দ্য স্ট্রংগেস্ট লোগোস টেল সিম্পল স্টোরিজ। স্ট্রংগেস্ট লোগো টেল সিম্পল স্টোরিজ। আমাদের মনে রাখতে হবে, সবচাইতে এই বিষয়টা ইম্পর্টেন্ট। খুবই সিম্পল আকারে এটা প্রেজেন্ট করবেন। যেমন জাপানিজ ডিজাইনার, যেটা হচ্ছে শাওমির লোগোটা ডিজাইন করছে, এটা নিয়ে পৃথিবীতে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। পৃথিবীতে সবচাইতে দামি লোগোর মধ্যে এটা একটা। তো এটা রিডিজাইন হয়েছে, এটা ডিজাইন হয় না, রিডিজাইন হয়েছে। কিন্তু রিডিজাইনটা কি হয়েছে, আমরা অনেকেই অ্যাঙ্গেল দেখতেছি যে এটা স্কোয়ার ছিল, এটাকে এখন একটু রাউন্ড করা হয়েছে, রাউন্ডেড করা হয়েছে। এইটুকু করে মিলিয়ন ডলার নিয়ে গেল লোগোটায়। তো উনি ওনার ইন্টারভিউতে বলছে, উনি আসলে গল্প বেচছে, উনি একটা স্টোরি বলছে যে এই স্টোরিটা এটা প্রেজেন্ট করে, এই কারণে আমার এই জায়গাটা এটা রাখা হয়েছে। তো সিম্পল স্টোরির মাধ্যমে আপনি অনেক বড় একটা রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল প্রেজেন্টেশন করতে পারেন। সল সেন্ডার এটা বলছেন। আরেকজন বিখ্যাত ডিজাইনার আছেন, তিনি বলছে যে একটা ডিজাইনে 3টা প্রতিক্রিয়া থাকে। প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা জিনিসের 3টা প্রতিক্রিয়া থাকা উচিত। একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, একটা হচ্ছে ওয়াও। সো আমাদের প্রত্যেকেরই এইম থাকা হয় বা এইম হয় ওয়াও। সো ইয়েস, নো অ্যান্ড ওয়াও। সো আমাদের প্রত্যেকটা ডিজাইনেই যেমন এইম থাকে যে ওয়াও। তো এই ওয়াও হইতে হইলে ওই যে এই 3টা জিনিস আপনি যদি মাথায় রাখেন, আমি এই জন্য এই 3টা জিনিস তুলে রাখছি আপনাদের জন্য। আপনি আপনার লোগোটা এমনভাবে তৈরি করবেন যেটা দিয়ে আপনি হাজার টাকা সেল করবেন, হাজার ব্যবসা হবে। বিষয়টা এরকম মোটেও না। ওইটা আসলে আপনাকে আইডেন্টিফাই করাবে মানুষের কাছে, যেন স্পেসিফিক আপনাকেই রিপ্রেজেন্ট করে, যেটা ধরা আর কেউ যেন রিপ্রেজেন্ট না হয়, তাহলেই আপনি সফল সেখানে। আর সেখানে এমনভাবে আসলে ডিজাইন করেন, সিম্পলের মধ্যে গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করেন, খুব জটিল কিছু না। সেটা যদি মনে হয় যে ভাই এটা তৈরি করতে অন্য মানুষের 5 মিনিট লাগবে, লাগুক না ভাই। যেমন নাইকের লোগো, অ্যাপেলের লোগো আপনার এখন তৈরি করতে 2 মিনিট টাইম লাগবে, রবির লোগো। কিন্তু এটা যখন তৈরি হয়েছে তখন তো এটার পিছনে অনেক স্টোরি ছিল। এইটা
অ্যান্ড দেন আমাদের কাজের প্রত্যেকটারই উদ্দেশ্য থাকবে যে গুজামিল করে কাজ ভুজুং বাজুং করে কাজ বুঝাই দিব না, আমাদের সকলের উদ্দেশ্য থাকবে ওয়াও ভালো কাজ রেজাল্ট পাওয়া। এখন আসেন টাইপস অফ লোগো। লোগোর কি আবার টাইপ হইতে পারে? লোগো তো লোগোর আসলে টাইপস হবে হয় নাকি? সেভারাল টাইপস অফ লোগো আছে, যেই লোগোগুলো সেক্টর ওয়াইজ ক্যাটাগরাইজ হয়ে গেছে, সেক্টর ওয়াইজ বেশি ব্যবহার হচ্ছে। মানে আমরা ওষুধ কোম্পানির কথা যদি চিন্তা করি, ওই রিলেটেড লোগোগুলো কি হয়, ওই রিলেটেড ইমোশন আমাদের সাথে জড়ায় যায়, আমরা ওই রিলেটেড জিনিস অভ্যস্ত হয়ে যাই, মানে আমাদের মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যায়। তো এই জন্য ক্যাটাগরাইজ ওয়াইজ আপনার লোগোতে অনেক হেল্প হয়। সাম অফ দ্য মোস্ট কমন টাইপস আর লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, ম্যাসকট, কম্বিনেশন, এমব্লেম। এই 7 ধরনের লোগো আমাদের লোগো ডিজাইন সেক্টরে মোটামুটি আছে। এইটাকে ভাগ করলে আরও অনেক ধরনের লোগো পাওয়া যায়। আপনাকে যদি কেউ কখনো বলে যে কয়েকটা লোগোর টাইপ লিখেন, লিখতে পারেন, এরকম 7টা টাইপ লিখে দেন, বা কয়েক ধরনের লোগোর নাম লিখেন, লোগোর কয়েকটা টাইপ আছে কিনা এরকম। তো এরকম নিঃসন্দেহে এরকম 7টা টাইপ লিখে দেবেন, 7টার মধ্যে কয়েকটা টাইপ মনে থাকলে এরকম লিখে দেবেন। কোনটা কি চলেন দেখি। লেটার মার্ক লোগোগুলোকে আমরা মনোগ্রাম মার্কও বলি, যেটা মূলত হচ্ছে লেটার ধারা হয়ে থাকে। ধরেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির নামটা অনেক বড়, যেমন এই যে আমরা বলতেছি অল্পশিখি.com, এই জন্য আমরা এটাকে সংক্ষেপে অশিডক বলি, অল্পশিখি.com, অশিডক। তো এই যে প্রত্যেকটা লেটার এক একটা ওয়ার্ড থেকে নেওয়া, একটা পুরো সেন্টেন্সের এক একটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা লেটার নিয়ে যেই লোগোগুলো হয়ে থাকে, এই লোগোগুলোকে বলা হয় লেটার মার্ক বা মনোগ্রাম। নিউলি বা স্টার্ট আপ কোম্পানিগুলো তাদের নামকে হাইলাইট করার জন্য এই লোগোগুলো ব্যবহার করে থাকে, বা অনেক বড় বড় যেগুলো আছে, যেমন এই যে দেখেন IBM, CNN, HP, HBO, এগুলো আমরা পরিচিত কিন্তু। তো এগুলো কি হচ্ছে? লেটার মার্ক লোগো। এখন আপনার ক্লায়েন্টের অনেক বড় নাম আছে, এখন ক্লায়েন্ট বলতেছে ভাই আমার নাম ফালানো যাবে না, তাহলে কিন্তু আপনি লোগোর এই চিন্তাটা করবেন। এবার ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক হচ্ছে ওই যে একটা ওয়ার্ড নিয়ে কাজ হবে, এই যে যেমন হচ্ছে জেসন, একটা ওয়ার্ড, তো জেসন একটা নাম, একটা লোগো, কিন্তু যেতে একটা, এতে একটা, এসে একটা, জাহাঙ্গীর আলম, সোহাগ, এরকম বিশাল। তো ওই যে বড় নাম, এটাকে সংক্ষেপ করলাম, তাহলে পেলাম হচ্ছে লেটার মার্ক। এখন যদি উদাহরণ জেসন পুরো একটা ওয়ার্ড, এটা কোনো মিনিং নেই, পুরো একটাই, তাহলে এটা আবার ওয়ার্ড মার্কে চলে যাবে। যেমন এই যে বিশা, কোকোকলা, এখন বির একটা, আই একটা, এস একটা, এ একটা, এটা না, পুরোটা একটা ওয়ার্ড। এটাও স্টার্ট আপ কোম্পানির জন্য বেশি ব্যবহার হয়। আচ্ছা, এবার আসেন পিক্টোরিয়াল মার্ক। পিক্টোরিয়াল মার্কটা হচ্ছে এখানে সরাসরি আপনার ছবির সাথে মিল থাকবে, কিন্তু ইলাস্ট্রেশন থাকতে হবে, মানে লুকে লাইক ছবি, নট অ্যাকচুয়াল ছবি, অ্যাকচুয়াল পিকচার। এটা হবে কি আর্টিস্টিক একটা ভাব থাকবে, মানে পাখি কিন্তু অরিজিনাল পাখি না, অরিজিনাল ছবি তুলে এনে লোগো বানাই দিলাম, বিষয়টা এরকম না। পাখিটাকে ইলাস্ট্রেশন করতে হবে বা আর্ট টাইপের বানাইতে হবে, সেটা ফ্ল্যাট টাইপের কিছু, এটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক। যেমন এই যে দ্য আইকনিক অ্যাপেল লোগো, টুইটার, বার্ড, তারপর টার্গেট, বুলসাই, এগুলো সব কি আইকনিক, এই পিক্টোরিয়াল, যেগুলোর মধ্যে আপনি ছবির মিল পাবেন, যেমন পুমা। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, যেটা এই লোগোটা একটু জটিল। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা বুঝাচ্ছি এটার মধ্যে আসলে আপনার কি থাকবে, আপনার হচ্ছে এই মিনিংটা হাইট থাকবে, মূর্ত বিমূর্ত, বুঝি না, বলি না ব্যাপারটা, মূর্ত বিমূর্ত। আপনি না বললে, না বুঝাইলে এটার মিনিং বোঝা সম্ভব না। তখন কি হবে, আপনার এখানে আইকন মার্ক এবং লেখা থাকতে হবে। ধরেন একটা আইকন মার্ক বানাইলেন, কিন্তু ওই আইকনটা দেখে আমি কিছুই বুঝতেছি না। যদি নিচে নাম লেখা থাকে তাহলে পরে আমি বুঝবো, যেমন পেপসি, বিপি সানফ্লাওয়ার, এয়ারবিএনবি, বেলো, এগুলো যদি নাম নিচে না লেখা থাকে তাহলে আমরা বুঝি না যে এটা আসলে কোন কোম্পানির জন্য ব্যবহার হয়েছে। কারণ আপনি যদি নাম না দেখেও বলতে পারেন এটা কোন কোম্পানির, তাহলে এখানে ব্র্যান্ড আইডেন্টিটির সফলতা, সে আপনাকে বুঝাইতে সফল
যে এটা পেপসি কোম্পানি, এটা অমুক কোম্পানি, সেইখানেই আসলে লোগোর মাহাত্ম্য। কিন্তু ইনিশিয়ালি একটা কোম্পানির কাজ বুঝাইতে গেলে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা আসলে একটু কঠিন হয়ে যায়। ম্যাসকট টাইপ লোগো, এই লোগোতে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের বা একটা অর্গানাইজেশনের নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো রোল মডেল, নির্দিষ্ট কোনো প্রোডাক্টের কার্টুনিস্ট লুকগুলোকে ম্যাসকট লোগো বলা হয়। যেমন কেন্তুস্কি মানে কেএফসি, ওই ভদ্রলোকের ছবিটাই আছে, কিন্তু এটা কিন্তু পিক্টোরিয়াল মার্ক না, ওইটা বলতে পারেন পিক্টোরিয়াল মানে ছবির মতো না, এটা কার্টুনিস্ট লুক থাকবে। এটাও ছবি থেকেই নেওয়া কিন্তু কার্টুনিস্ট লুক, আর পিক্টোরিয়াল মার্কে কার্টুনিস্ট লুক থাকবে না, এটা ফ্ল্যাট বলতে পারেন। যেমন হচ্ছে মিস্টার পিনাট, এই লোগোগুলো হচ্ছে আপনার বিশেষ করে স্পোর্টস রিলেটেড, ইভেন্ট রিলেটেড অর্গানাইজেশনে বেশি ব্যবহার হয়ে থাকে, আপনারা দেখবেন এই টাইপে বেশি ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগোগুলো মূলত হচ্ছে এই যে আমরা উপরে যে জিনিসগুলো 5টা টাইপ পেলাম, এই 5টা টাইপকে যদি আপনি একত্রে মিলাইতে চান তাহলে কম্বিনেশন টাইপ লোগো পাবেন। যেমন বার্গার কিং, দেখেন ওর মধ্যে টেক্সট আছে, আইকন আছে, শেপে আছে, বিভিন্ন রকমের অর্গানাইজেশন আছে, এবং দেখতে এটা পিক্টোরিয়াল মার্কের মতো, বার্গারের মতোই দেখতে। তো এই যে বিষয়গুলো, আবার এই যে ল্যাকোস, দেখবেন এটা কুমিরের মতো দেখতে, টেক্সট আছে, আরও অনেক বিষয় আছে, এগুলো হচ্ছে কি কম্বিনেশন মার্ক লোগো। এর হচ্ছে এমব্লেম টাইপ লোগো। এই লোগোগুলো হচ্ছে কাইন্ড অফ লুক দিবে, বা এই লোগোগুলোর মধ্যে আপনি পাবেন হচ্ছে ব্যাজ, সিল, বিভিন্ন রকমের সিম্বল, আইকন এইগুলো পাবেন। আর এই লোগোগুলোতে আপনি ট্র্যাডিশনাল লুক পাবেন। আমি গতকালকেই কচুকের থেকে ক্যান্টনমেন্টে যাওয়ার সময় এখানে সিগন্যালে একটা গাড়ি পেলাম, সেই গাড়িতে লোগোটা দেখে আমার মনে হলো যে আসলেই যখন পড়াবো এই লোগোটার কথা আসবে। ওটা ছিল বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লোগোটা। তো এমব্লেম টাইপ লোগোগুলো আসলে ট্রেডিশনাল হয় বলে এগুলো আসলে আমাদের গভট বা গভর্নমেন্ট রিলেটেড, এনজিও রিলেটেড, এডুকেশন রিলেটেড, অথবা হচ্ছে পুরাতন ট্রেডিশনাল কিছু বোঝানোর জন্য যেই সেক্টরগুলো আছে এই সেক্টরে বেশি ব্যবহার হয়ে থাকে। এটার একটা বিশেষত্ব ওই যে বললাম, এর মধ্যে ব্যাচ থাকে, সিল থাকে। আরেকটা বিশেষত্ব আছে, এই ধরনের লোগোতে আপনি শেপ যেভাবে দেখবেন, ধরেন একটা শেপ আছে বাঁকা, তাহলে ওই শেপটার বাঁকার মতো করেই দেখবেন লোগোটা, এই লেখাগুলো হয়ে থাকে, যেটা কম্বিনেশন মার্কে পাবেন না। কম্বিনেশন মার্কে এই শেপটা বাঁকা হইলেও টেক্সটটা বাঁকা হয়ে যাবে এমন কোনো কথা নাই, কিন্তু এমব্লেম টাইপের মধ্যে দেখবেন শেপটা বাঁকা হইলেও টেক্সটটা বাঁকা হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটির লোগো, ন্যাশনাল ইউনিভার্সিটির লোগো দেখেন, নিচে সিল আছে, সিলগুলোতে বাঁকা আকারে আছে। হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো দেখেন, বাংলাদেশ সরকারের লোগো দেখেন, তারপরে আমেরিকান সরকারের লোগো দেখেন, যে কোনো সরকারের লোগো দেখেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এমব্লেম টাইপ। এই যে আমি যে শিক্ষা অধিদপ্তরের কথা বললাম, বিভিন্ন অধিদপ্তরের কথা, বিভিন্ন এনজিও আছে, সেগুলো লোগো দেখেন আপনি পাবেন। তো এই 7 ধরনের লোগো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে লোগোর কিছু প্রিন্সিপাল আছে, এই লোগোর প্রিন্সিপালগুলো আমি একটু ফার্স্ট বলে দিচ্ছি। দেখেন, একটা লোগো ডিজাইন করতে গেলে আপনি কিছু বিষয় মাথায় রাখবেন। সেই মাথায় কোনগুলো রাখবেন? সেগুলো হচ্ছে সিম্পলিসিটি, ওই যে বললাম সবসময় সিম্পলিসিটি রাখবেন। মেমোরাবিলিটি, আপনি আপনার লোগোতে এমন একটা ইমপ্রেশন রাখবেন যেটা আসলে ভিউয়ার্স দেখে বা ভিউয়ার্স মানে মেমোরেবল বিষয়টা যেন থাকে, এইটা আর কি। ভার্সাটাইল বিষয়টা হচ্ছে আপনি এনশিওর করবেন যে আপনি যে লোগোটা বানাবেন এই লোগোটা যেন সব প্ল্যাটফর্মে যায়, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। টাইমলেসনেস বিষয়টা হচ্ছে দেখেন, এইম ফর এ লোগো ডিজাইন দ্যাট স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম অ্যান্ড রিমেইনস রিলেভেন্ট ফর ইয়ার্স টু কামস। আপনি এমন একটা বিষয় মাথায় রাখলেন যে এখনই শেষ হয়ে গেল, আগামীতে নেই। এই জন্য হচ্ছে কি ট্রেন্ড রিলেটেড, ট্রেন্ডি বলি না, ট্রেন্ডি লোগোর ক্ষেত্রে ট্রেন্ডি জিনিসটা অ্যাভয়েড করবেন। ট্রেন্ড হচ্ছে চেঞ্জ হয়। আপনি নর্মাল সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, ব্রুশিয়ার, এনভেলাপ, এই হাবিজাবি স্টেশনারি ডিজাইনের মধ্যে আপনি ট্রেন্ড ব্যবহার করতে পারেন, কিন্তু লোগোতে ট্রেন্ড ব্যবহার করবে না, কারণ লোগো তো প্রতি বছর চেঞ্জ হবে না। তাহলে টাইমলেসনেস বিষয়টা রাখতে হবে লোগোর মধ্যে, ট্রেন্ড না। রিলেভেন্স, মেক শিওর দ্য লোগো রিফ্লেক্টস দ্য ব্র্যান্ড আইডেন্টিটি। অবশ্যই আপনার ব্র্যান্ড, আপনার ভ্যালু, আপনার অফারিং, আপনার বিষয়গুলো যেন রিফ্লেক্ট করে, এটা মাথায় রাখতে হবে। রিলেভেন্স থাকতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এমন না যে আমি টেক্সট এমনভাবে রাখবো, বিষয়টা এরকম না।
ব্যালেন্স রাখতে হবে, ভিজুয়াল ব্যালেন্সগুলো রাখতে হবে, কালার, তারপর হচ্ছে আমার টেক্সটের সাথে ফন্টের, তারপর হচ্ছে হাইটের বিষয়গুলো, এই যে বিষয়গুলো রাখতে হবে। অরিজিনালিটি, এইখানে অরিজিনালিটি বিষয়টাও যদি এরকম হয় যে আপনি একদম পৃথিবীতে নতুন কিছু তৈরি করবেন, কারোর সাথে কিছু মিলবে না, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় আছে যে কারোর সাথে কিছু মিলে যেতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রেও এটা অরিজিনালিটি রাখার চেষ্টা করবেন। যেমন বাংলাদেশে একটা পেয়ালা নামে একটা কফি হাউস আছে, কফি রেস্টুরেন্ট আছে। আপনারা যদি পেয়ালা লোগোটা দেখেন, দেখবেন পেয়ালা লোগোটা দেখলেই আপনাদের স্টারবাকসের কথা মনে আসবে। তো স্টারবাকসের মতো এটা, কিন্তু ওটার অরিজিনালিটি কিন্তু মিলতেছে না স্টারবাকসের মতো, কিন্তু পেয়ালাটা ডিফারেন্ট। হ্যাঁ ওটা রাউন্ড, ওটা কালার যেটা এখানে ওইটা একটু ডিপ কালার, এটা একটু লাইট কালার, ওইখানে আবার মারমেইড একটা মেয়ে আছে বা ইয়ে আছে, ওরকম সিম্বল আছে দুইটা ইসের, কফি বিন বা সিড আছে। তো এইটার মতো করে পেয়ালায় আবার সিন রাখা হয়েছে। তো পেয়ালা দেখলেই আপনার মনে হবে না এটা কফিরই। তো এই যে অরিজিনালিটি বিষয়টা, এইটা রাখতে পারেন, ইনস্পায়ার হইতে পারেন। যেমন পাঠার লোগোটা অনেকে বলে পিন্টারেস্ট, অনেকে আর একটা কোম্পানির লোগো আছে সেটার সাথে মিলায়, কিন্তু ওইটার সাথে সিমিলার, ইনস্পায়ার। যেমন freelancer.com এর লোগোটা বিকাশের সাথে মিলে যায়, সিম্পল একটা বিষয়। তো এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এরপর আসেন লোগো ডিজাইনের প্রসেসগুলো কি। প্রসেস করার সময় প্রথমে আপনাকে রিসার্চ অ্যান্ড ডিসকভার করতে হবে, রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। এই রিসার্চটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, ইন্ডাস্ট্রি, কম্পিটিটর, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। কনসেপচুয়াল, আপনি স্কেচ করবেন। এই স্কেচটা হচ্ছে ইনিশিয়াল, মানে আপনার একটা খসড়া, নর্মাল খসড়া। এই খসড়াটা হচ্ছে এইটা সরাসরি স্কেচ না, মানে স্কেচ করার জন্য আপনি একটা কনসেপ্ট ডেভেলপ করতেছেন। এটা হচ্ছে আপনি ফাইনালের আগে একটা স্কেচ হয়, সেই স্কেচের আগে একটা হাত দিয়ে বলি না যে আচ্ছা এইটা, আচ্ছা এইটা, আচ্ছা আসবে আমার ধরেন আমার একটা বন্ধুর বিয়ে, তো বললো বন্ধু চল আমরা একটা করি, মানে মুখে মুখে একটা করি যে আচ্ছা আমার ওই বাড়ি থেকে 10 জন আসবে, ওই বাড়ি থেকে 10 জন, আমরা খাওয়াবো এরকম এরকম। এইটা কিন্তু প্রাইমারি কনসেপ্ট। এরপরে আমরা খাতা কলমে বসি না যে আচ্ছা তাহলে এখানে এইটা রেট, এটা এটা এটা, ওইটা আবার আলাদা বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপচুয়ালাইজেশন। এরপর আসবেন স্কেচিং। এখন আপনি রাফটা স্কেচ করেন, আচ্ছা আমার মানুষ এইটা থেকে এইটা, এবার খাওয়ার জন্য এত টাকা, এত, মানে পুরো এবার এটা দিয়ে আপনি বাজারে যান, তাই না? এই বিষয়টা হচ্ছে স্কেচিং। একটা নর্মাল কনসেপ্ট দাঁড়া করালেন, সেটার উপরে স্কেচ করলেন। কনসেপ্ট যদি দাঁড়াই না হয় তাহলে আপনি স্কেচ করবেন কি? তাহলে রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, তারপর কনসেপ্ট বিল্ড করবেন, সেখান থেকে স্কেচ করবেন। ওই রিসার্চ করেই একটা প্রাইমারি কনসেপ্ট আসবে, সেটার উপরে স্কেচিং করে এদিক সেদিক আপনার ডিজাইনের লেআউটটা হবে। এরপর আপনি চলে আসবেন কোথায়? ডিজিটাল রেন্ডার। ডিজিটাল রেন্ডার বলতে বোঝাচ্ছি এইবার আমরা সফটওয়্যারে চলে আসবো, সফটওয়্যারে এসে আমরা এটার ভিজুয়ালাইজেশনটা ফ্রেমিং করব। ঠিক আছে, এটা হচ্ছে স্কেচ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা বলা হচ্ছে বা ফটোশপ, আমরা ভেক্টর গ্রাফিক্সের কথাই বলবো, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বলছি। তো এখানে ডিজিটাল রেন্ডার বলতে বোঝাচ্ছে সফটওয়্যারে যে কাজটা করবো সেটা। এরপরে রিফাইনমেন্ট অ্যান্ড ইটারেশন। এই রিফাইনমেন্টটা হচ্ছে আপনি এই যে ডিজাইনটা করলেন, ডিজাইনটা করে প্রাইমারি একটা মানে প্রাইমারি ফিডব্যাক বলবেন, ফাইনাল ফিডব্যাক না, এটা প্রাইমারি ফিডব্যাক, সেই ফিডব্যাকটা নেবেন। এই ফিডব্যাকটা হইতে পারে এরকম, এই জন্য ইটারেশন আছে, মানে পুনরাবৃত্তি হবে। এই রিফাইনমেন্টটা হচ্ছে আপনি আপনার বন্ধুর কাছ থেকে বলতেন, বন্ধু দেখ তো লোগোটা কেমন হয়েছে, ক্লায়েন্টকে দেখালেন এটা আমার প্রাইমারি 3টা কনসেপ্ট, দেখেন তো কেমন হয়েছে। ক্লায়েন্ট বলবে আচ্ছা 3টার মধ্যে এইটা আমার ভালো লাগতেছে, এটাকে আরেকটু কাজ করে এই, তাহলে এইবার ওইটাকে রিফাইনমেন্ট বা ইটারেশন করবেন, এইখানে যেটা বলা হচ্ছে। এরপর হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা হচ্ছে লোগোটা রিফাইনমেন্ট করার পরে আসলে আমরা যে প্রেজেন্টেশনটা করবো, যেটাকে আমরা মকআপ বলি বা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সাইটে আপলোড করবো সেটা। এরপর হচ্ছে ফাইনাল ফিডব্যাক অ্যান্ড রিভিশন। কোন ফরম্যাট থাকবে, কি কি থাকবে সেখানে, প্রেজেন্টেশন কি কি কাজ করবেন সেখানে, আপনার কাজ সম্পর্কে একটা ফিডব্যাক নেবেন, এরকম ব্লা অনেক কিছু থাকবে। অ্যান্ড দেন ফাইনালাইজেশন, এবার আপনি ফাইলগুলো সাবমিট করবেন। ঠিক আছে, তো এই যে প্রসেস, এটা নট অনলি লোগো ডিজাইন, আপনাদের আমিও পার্সোনালি এটা ফেস করছি। আমি অনেক ইন্টারভিউতে গিয়ে এরকম ফেস করছি, ওনারা এক কথায় উত্তর লিখতে দেয় যখন আমাদের রিটার্ন হয় ইন্টারভিউতে, চাকরিতে, তখন ওনারা লিখতে দেয় যে এটা হচ্ছে এরকম যে আপনি ডিজাইনের প্রসেসগুলো, একটা ডিজাইন করতে গেলে আপনি ডিজাইনের কী কী প্রসেস ফলো করেন সেগুলো লিখেন, তখন আপনি এগুলো লিখে দিতে পারবেন। নির্দ্বিধায় এগুলো লিখে দিলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে। যে রিসার্চ, ব্রেইনস্টর্মিং, কনসেপচুয়ালাইজেশন, স্কেচিং, ডিজিটাল রেন্ডার, তারপর হচ্ছে রিফাইনমেন্ট অ্যান্ড ইটারেশন, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, অ্যান্ড দেন ফিডব্যাক, রিভিশন অ্যান্ড ফাইনালাইজেশন, এই কয়েকটা বিষয়। ঠিক আছে,
তো দিস ইজ লোগো ডিজাইন প্রসেস এবং ডিজাইনের প্রসেস। আর ডেলিভারি এবং ইউজের যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা freelancer.com বলেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আমাদের নিজস্ব যে এজেন্সি থেকে যায় সেখানেও একটা থাকে। আমরা ব্র্যান্ডের গাইডলাইন নামে আমি একটা গাইডলাইন আপনাদের আগামী ক্লাসে, লোগো ডিজাইনের ক্লাসে বা যেদিন হবে সেদিন দিয়ে দিব। দেখবেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনি কোম্পানিকে হেল্প করছেন, গাইডলাইন দিচ্ছেন যে কীভাবে আপনার লোগোটা ডিজাইন হবে, কীভাবে এই লোগোটা ব্যবহার করবে, এখানে আপনি কপিরাইট ইস্যু আছে কিনা সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছেন। এটা অনেক আমরা মানি না দেখে অ্যাভয়েড করি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ব্র্যান্ড গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই প্রসেসগুলো আমরা আসলে ফলো করে থাকি। তো কিছু ব্যাড লোগোর উদাহরণ এখানে আছে। আজকে আর আমি ওয়েবসাইটে যাব না, আজকে আমরা আর প্র্যাকটিক্যালি কিছু যাবো না, আমরা শিখবো যখন তখন যাব। তো এখানে কিছু ব্যাড লোগো আছে। কী কী কারণে ব্যাড লোগো হয় দেখবেন। আপনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন, ওইটা হয়তো বা অ্যাডাল্ট একটা মেসেজ আসতেছে, অ্যাডাল্ট একটা মেসেজ দিচ্ছে যেটা বাজে, বা অন্য কোনো একটা মেসেজ দিচ্ছে যেটা খারাপ হচ্ছে। তো এরকম অনেক ব্যাড লোগো আছে যেগুলো আপনারা এই সাইট থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে আপাতত আপনাদের সাথে আমার আজকের পুরো টোটাল সেশন। থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে সো নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। 2-3 মিনিট নিব, যেহেতু 15 বেজে গেছে, আমরা নামাজ পড়তে যাব, গোসল টোসল করে সবাই জুম্মার নামাজ। সো সময় আর নিব না। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নিতে পারি, আর যদি না থাকে তাহলে আমরা ক্লাসের রেকর্ডটা সেভ করে ফেলবো।